আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আমি মোটামুটি সব কিছুর জন্যই সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো আমরা এখন যে ক্লাসটা নিয়ে আসছি, এটা হলো তোমাদের জন্য একটা দুর্দান্ত একটা ক্লাস হবে। বিশেষ করে ম্যাথের আমরা তো সবাই 5টা সিকিউ অ্যান্সার করব ফার্স্ট পেপার থেকে এবং সেকেন্ড পেপার থেকে 5টা সিকিউ অ্যান্সার করব। কিন্তু সিকিউগুলার খ গ এর আমরা প্রস্তুতি ভালো মতো নেই, কারণ আমরা কিন্তু ওই যে টপিক অ্যানালাইসিস করলে ওই খ গ এর জন্য টপিক অ্যানালাইসিস হয়, কিন্তু কয়ের জন্য আমাদের খুব বেশি আলাদা করে টপিক অ্যানালাইসিস করা হয় না। কিন্তু আমি চেষ্টা করছি যে এমন কিছু সিকিউ, এখানে যেমন ফার্স্ট পেপারের টপ 50টা নিয়েছি, সেকেন্ড পেপার থেকে টপ 50টা, মোট এরকম 100টা এই সিকিউর কগুলো যেগুলোর প্রস্তুতি নিলে তুমি এখান থেকে 10টা সিকিউ মানে ক ইজিলি কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলাই। তাহলে কেমন হয়? তো ওই 50টা প্রশ্নে আমি আজকে সলভ করাবো। হয়তোবা ক্লাসটা একটু বড় হবে, কিন্তু তোমরা যদি ধৈর্য সহকারে বসে থাকো তাহলে ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? তো আমরা মোটামুটি আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের যে যে চ্যাপ্টারগুলো আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কয়ের প্রস্তুতি আলাদা করে নিব। যেমন আমি যদি বলি আমাদের কোন কোন চ্যাপ্টার আছে, আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক, আমাদের আছে কি, আমাদের আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, আমাদের আছে সরল রেখা, আমাদের আছে কি, আমাদের আছে সরল রেখা, আমাদের আছে কি, আমাদের আছে বৃত্ত, আমাদের আছে কি, আমাদের আছে বৃত্ত, আমাদের আছে কি, আমাদের আছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এবং লাস্টে আছে কি অন্তরীকরণ যোগজীকরণ। এই হলো আমাদের মোট, এখান থেকে আমরা টপ 50টা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে শুরু করে দিই। আমাদের ধাপে আমরা 50টা প্রশ্ন নিয়ে নিছি অলরেডি, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ এই হলো কোশ্চেন। প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমরা এইভাবে নিছি। তারপর দেখো এরপর সরলরেখা চ্যাপ্টারটা এইভাবে আর কি যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের কাঙ্ক্ষিত আজকের ক্লাসটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটা দিয়ে। এটা হলো আমাদের আজকের ক্লাসের প্রথম চ্যাপ্টারটা। আমরা একদম সিকোয়েন্স মোতাবেক আগাবো, এই সিকোয়েন্সে আগাবো। তার মানে তোমরা যদি ক্লাসটা ভালো মতো, অ্যাটলিস্ট যারা ক্লাসটা তোমরা মনে হচ্ছে যে না ভাই আমি তো এখনো সব চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার না, অ্যাটলিস্ট কয়ের জন্য এগুলো তুলে নাও ভাইয়া। তো করবা তুলবা তোমার জন্য কয়ের জন্য তুমি আলাদা প্রস্তুতি নেওয়ার আর কখনো সময় পাবা না। যদি তুমি এখন থেকে করে ফেলো তাহলে পরীক্ষার আগের দিন আর তুমি শুধু এই নোটটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি এইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, আমি পিডিএফও দিয়ে দিব সাথে এই কোশ্চেন সলভ সহ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্নটা কি বলছে, যে বলতেছে যে দেখাও যে এটি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এটা যদি হয় এ একটা ম্যাট্রিক্স হয়, ধরলাম এই ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্স, ধরে এভাবে লিখে দিবা, ধরি 2 -1, 2 কি বলতো -1, আর একটা কি আছে 3 -2। ওকে, এই একটা ম্যাট্রিক্স, তাকে তুমি কি করবা, ঘাত দিবা। ঘাত দেওয়ার পরে সে যদি অবেদ, কি বলতো ভাইয়া, আমরা কিন্তু জানি যে অবেদক বলতে গেলে কি বোঝায়, অবেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এগুলো সব একই। কি কি বললাম, অবেদক, আইডেন্টিটি এবং লাস্টে কি বললাম, একক ম্যাট্রিক্স। এগুলা সব কি একই গোয়ালের, আমাদের কি গরু। তার মানে বিষয়টা কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে যা বোঝায়, অবেদক বলতে তাই বোঝায়, একক ম্যাট্রিক্স বলতে তাই বোঝায়। তার মানে তোমাকে বলতেছে যে এটাকে তুমি বর্গ করার পরে একটা অবেদক পাবা, মানে আই জাতীয় জিনিস। এখন আই বলতে গেলে কি বোঝায় আমরা কিন্তু জানি, I2 দিয়ে বোঝায় দুইটা সারি দুইটা কলাম, 1 0 0 1, শুধু মুখ্য কোণের মধ্যে মানগুলো হবে 1। I3 দিয়ে কি বোঝায়, I3 দিয়ে বোঝায় 1 0 0 0 1 0 0 0 1। তো এগুলো আশা করি তোমরা বুঝতে পারার কথা। তাহলে চলো আমরা শুরু করি। এ স্কয়ার, এটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, 2 -1, আরটা কি আছে 3 -2, তাকে তুমি কি করবা, আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করবা। আরেকটা ম্যাট্রিক্সটা কি আছে, 2 -1 3 -2। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা দিয়ে যখন তুমি গুণ করবা তাহলে সেইখানে তোমার গুণফলটা কি আসবে একটু দেখো ভাইয়া। এই যে যে সারিটা আছে, এই সারি দিয়ে তোমার কাজকে এই কলামকে গুণ করা, তাহলে কত আসবে, 2 2 4 -3 একে 3। আচ্ছা, আজানটা দিচ্ছে, আমরা জাস্ট একটু পজটা করে নিই। পজটা করে তারপর আজানের পর আমরা বাকিটা কন্টিনিউ করতেছি। ফজর আজান দিচ্ছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম আর কি, তো এটা দেখো, এই জিনিসটা কি, এই জিনিসটা হলো যে আমরা জাস্ট এখন এই যে আমরা একটু জাস্ট ক্যালকুলেশনটা করি, 4 -3, আবার এই সারিকে দিয়ে এই কলামকে আমরা গুণ করবো। আমরা তো গুণের নিয়ম জানি, একটা সারিকে দিয়ে একটা কলামকে গুণ। তার মানে 2 কে -1 দিয়ে গুণ করলে -2, আর -1 কে -2 দিয়ে গুণ করলে +2। ঠিক আছে,
+2। ওকে ওকে, আরেকটা জিনিস দেখো, এই যে এই সারিটাকে কি দিয়ে এই কলামকে গুণ করলা, তার মানে 3 দুগুণে 6 আর হলো যে -6। দেখো -2 × 3। আমি এখন ডিটেলসে তোমাকে এটা বোঝাতে আসবো না যে ধরো সারির সাথে কিভাবে কলামকে গুণ করে, এরকম ডিটেলসে আমরা আসলে এই ক্লাসগুলোতে কথা বলবো না, এগুলো আমরা সিকিউর ক্লাসে কথা বলবো। বাট এই ক্লাসগুলোতে আমরা একটু কয়ের পার্টগুলোতে যেইটুকু বেসিক লাগে ওইটুকু দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করব। তারপরে দেখো এই সারিকে দিয়ে এই কলামকে গুণ করা মানে হলো যে -3 আর এখানে হলো কত +4। তাহলে এখান থেকে আসতেছে কি, এখান থেকে আসতেছে দেখো 1001। তার মানে এটা কি বলো তো ভাইয়া, এটা হলো I2 নির্দেশ করতেছে, তার মানে অবিদঘাতী ম্যাট্রিক্স। তার মানে এটা কি, এটা লিখবা যে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত কিভাবে, a² = I। দেখো a² = I2 আমরা পেয়ে গেছি, তার মানে এটা কি একটা অবিদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে ফাইন। তার মানে আমাদের প্রথম প্রশ্নটা যেটা আমাদের টার্গেট ছিল 1 নাম্বার প্রশ্নটা আমাদের সলভড। ওকে, এরপরে কোশ্চেনে আসি, দেখি এরপরে প্রশ্নটা কি বলতেছে। বলতেছে যে 2 নাম্বার প্রশ্ন, দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে এটা বি প্রতিসম কিনা যাচাই করতে। আচ্ছা প্রতিসম কি, যদি এই ম্যাট্রিক্সটা এ হয় তাকে আমাকে ট্রান্সপোজ করা লাগবে, তাকে একটু ট্রান্সপোজ করি। আমি ধরি এ = কি ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, ট্রান্সপোজ করলে কি হবে, এই সারিটা এই কলামে চলে আসবে 0 7 10, আর এই সারিটা যাবে এই কলামে -7 0 আর কি 15, আর এই সারিটা যাবে এই কলামে -10, তারপরে কি হবে -15 আর -0। ঠিক আছে, এইবার আমি দেখো এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, দেখো মাইনাস কমন নিলে আমরা বুঝতে পারবো যে এটা হয় কিনা। তার মানে এটা কমন নিলে কি 0 -7 -10, যেগুলো আগে প্লাস আছে সেগুলো হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাসগুলো হয়ে যাচ্ছে প্লাস, 7 0 -15 আরটা আছে কি 10 15 0। তার মানে দেখো এইটা আর এইটা কি সেম ম্যাট্রিক্স, হ্যাঁ সেম ম্যাট্রিক্স। দেখো এটা আর এটা সেম, তার মানে মাইনাসে। তার মানে আমি কি বলতে পারি, A ট্রান্সপোজ = মাইনাসে। তার মানে কি এই ম্যাট্রিক্সটা, সুতরাং ম্যাট্রিক্সটি কি বলতো ভাইয়া, সুতরাং ম্যাট্রিক্সটা হলো একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসমের নিয়মটা কি, ম্যাট্রিক্সটি বি প্রতিসম ম্যাট্রিক্স। একটু প্রতিসমের কনসেপ্টটা অনেকে হয়তো বা বুঝতে পারে নাই, বি প্রতিসম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটি বি প্রতিসম। এখন দেখো অনেকে হয়তো বা বুঝতে পারেনি, ট্রান্সপোজ মানে হলো যে আমরা ট্রান্সপোজ বলতে গেলে কি বুঝি, ট্রান্সপোজ বলতে গেলে আমরা বুঝি সারিকে কলাম, সারিকে কলাম এবং কলামকে সারি এবং কলামকে সারিতে রূপান্তর, এবং কলামকে সারিতে রূপান্তর, কলামকে সারিতে রূপান্তর। এই প্রসিডিউরটাকে আমরা কি বলি, ট্রান্সপোজ, সারিতে রূপান্তর, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটুকুকে আমরা কি বলি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে কি, এটা কলামকে সারিতে, সারিকে কলামে করার পরে যখন দিক বা চিহ্ন জাস্ট পরিবর্তন হয়, সামনে একটা মাইনাস আসে, তখন এটাকে আমরা কি বলতে পারি, বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। আর যদি চিহ্ন না আনা লাগতো, সেম জিনিসটাই ফিরে আসতো জাস্ট ট্রান্সপোজ করার পরে, তাহলে এটা হয়ে যেত প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবার আসি এই প্রশ্নটা, আমাদের 3 নাম্বার প্রশ্ন আমাদের জন্য, দেখি কি অপেক্ষা করতেছে। বলতেছে যে এ একটা ম্যাট্রিক্স আছে, তার সাথে বলতেছে এ ট্রান্সপোজ। আচ্ছা এইটা ট্রান্সপোজ, এ আগে বসাই যে 3 - 1 ম্যাট্রিক্সের আরেকটা চিহ্ন হলো এইটা। ম্যাট্রিক্সের আমরা প্রচলিত চিহ্ন হিসাবে এটাকে চিনি, কিন্তু এটাকেও প্রকাশ করা যায়, আবার ম্যাট্রিক্সের এইটা দিয়েও চিহ্ন প্রকাশ করা যায়। এগুলোকে কি বলা হয়, এগুলো হলো ম্যাট্রিক্সের চিহ্ন। এগুলো একটু ম্যাট্রিক্সের চিহ্ন, যা বলি সেগুলো একটু লিখে রাখবা। ঠিক আছে, শুধু যে আমরা কয় সলভ করেছি এমন না, বেসিকও দিচ্ছি কিন্তু। তার মানে 3 - 1 2 - 4, এটার সাথে তুমি ট্রান্সপোজ করবা, এইটাকে ট্রান্সপোজ করা মানে এটাকে কলামে নিয়ে আসা, সারিকে কলামে নিয়ে আসো 3 - 1, আর এই যে সারিকে কলামে নিয়ে আসো 2 - 4। এখন এদেরকে যোগ করতে বলতেছে, দেখো 3 + 3 -1 + 2 আর 2 + -1, 2 যোগ কি বলতো, 2 যোগ -1, আর এখানে কি আছে -4 যোগ -4। তার মানে এটা করলে কত আসতেছে 6 1 1 - 8। এই হলো অ্যান্সার, 6 1 1 - 8। এটা কিসের অ্যান্সার বলতো ভাইয়া, এই যে A প্লাস A ট্রান্সপোজের অ্যান্সার। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার, A প্লাস A ট্রান্সপোজের। আশা করি বুঝতে পারছো, ট্রান্সপোজ মানে হলো সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর, এইটুকুই। এরপরে আসো আমাদের জন্য 4 নাম্বার প্রশ্নটা দেখে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। 4 নাম্বার প্রশ্নটা আজকের ক্লাসে m-3i বলতেছে ইকুয়াল টু এত হলে m-3i। আচ্ছা আমি বলছিলাম যে এইখানে দেখো এটা কি আছে, এটা কয়টা সারি আছে, কয়টা কলাম আছে, 2টা সারি 2টা কলাম। তার মানে সবসময় মনে রাখবা যে আমার যোগ বিয়োগ করার শর্ত কি, একটু লিখে নাও এই জিনিসটা। যেই কোনো ধরনের যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের শর্তটা লেখে নাও। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কেবলমাত্র তখনই সম্ভব, যোগ বিয়োগ তখনই সম্ভব, যোগ বিয়োগ তখনই সম্ভব, তখনই সম্ভব শুধুমাত্র তাদের মাত্রা সমান হলে,
শুধুমাত্র তাদের মাত্রা সমান হলে তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া, মাত্রা সমান হলে যোগ বিয়োগ করতে পারবা। এক্সাম্পল দেখো ভাইয়া, তোমাকে আমি যদি বলি যে 3টা গরুর সাথে তোমাকে বললাম যে 2টা ছাগল যোগ করতে, তুমি আমাকে কখনো এটার যোগফল বলতে পারবা? কখনো তুমি বলতে পারবে না। তুমি বলবা যে 3টা গরু 2টা ছাগল, এটা কখনো যোগফল হতে পারে না। কিন্তু ঠিক এইখানে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি 3টা গরুর সাথে 2টা গরু যোগ করো, তখন তো তুমি চেল চালাইয়া বলে দিবা ভাইয়া এখানে হলো 5টা গরু। তার মানে আশা করি বুঝতেই পারতেছ, গরুর সাথে যখন গরু যোগ করছে তখন যোগফল পেয়ে গেছে। তার মানে গরুর সাথে ছাগল যখন মাত্রা ভিন্ন থাকে তখন যোগফল পাওয়া যায় না, শুধুমাত্র মাত্রা সমান হওয়ার হলেই আমরা যোগ বিয়োগ করা পসিবল হয়। তার মানে এখানে I2 হবে, মানে 2টা সারি 2টা কলাম হবে। এবং এম এর মানটাও কি হবে বলতো ভাইয়া, এম এর মানটাও আমাকে অবশ্যই আমার কি আসবে বলতো, আমার অবশ্যই কি আসবে, 2/2 ম্যাট্রিক্স আসবে, কারণ যোগ বিয়োগ। তাহলে এমটাকে এক সাইডে রেখে আমি ওইটাকে এই পাশে পাঠাই দেই যে 2 5 4 3 প্লাস 3I2। তার মানে এখান থেকে দেখো 2 5 4 3 আর এখানে কি আছে 3 ইন্টু I2 মানে কি বলতো ভাইয়া 1001, ঠিক আছে 1001। তাহলে এটা কি থাকতেছে, এটা থাকতেছে 2 5 4 3 আর এখানে থাকতেছে কি প্লাস 3003, ঠিক আছে। এখন এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, সরি একটা মিনিট, ওকে, আমি যদি এইটাকে একটু ক্যালকুলেশন করি, এই সাইডে নিয়ে আসি, এই সাইডে আমি যদি নিয়ে আসি, দেখো এই সাইডে আমি যদি নিয়ে আসি তাহলে কি থাকতেছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে 2 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 5 আর 5 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 5 আর 4 সাথে 4 আর হলো 6, এটাই হলো অ্যান্সার। তার মানে এম এর মানটা কি আসছে 5, দেখো 5546, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। জাস্ট নিয়মটা কি, যোগ বিয়োগের খেলাটা শুধুমাত্র এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে গেলাম। এখানে I2 যেহেতু, তার মানে 2টা সারি 2টা কলাম বসবে, সেটা বসাই দিলাম। 3 যেহেতু বাইরে আছে সেটাকে দিয়ে ভিতরে গুণ করে দিলাম, এইটুকু হলো কাজ। এরপরে আসো ভাইয়া, আমাদের জন্য 5 নাম্বার প্রশ্ন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে এ একটা ম্যাট্রিক্স এবং AB, আগে AB বের করে তারপর ট্রান্সপোজ করলাম, কোনো সমস্যা না, আগে তো AB বের করা লাগবে। আচ্ছা, সবসময় একটা জিনিস লেখো, ম্যাট্রিক্সের গুণন আসলে কখন সম্ভব হয়। এটা মাঝে মাঝে আমি দেখলাম যে কত প্রশ্ন এটাও করে যে ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব হয়। ম্যাট্রিক্সের গুণন, শুধুমাত্র গুণন কখন সম্ভব হয়, ম্যাট্রিক্সের গুণনের শর্ত কি, শর্ত লেখো লেখো লেখো, কি লিখবা দেখো, ম্যাট্রিক্সের গুণনের শর্তের মধ্যে তুমি লিখবা যে, সুন্দর করে লেখে নাও, প্রথম ম্যাট্রিক্সের কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে কেবলমাত্র ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তার মানে কি, কেবলমাত্র ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তার মানে তুমি আমাকে বলো ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের কলাম ম্যাট্রিক্সের গুণন সম্ভব, তার মানে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো জিনিস সমান হতে হবে। ধরো প্রথম ম্যাট্রিক্সের আছে কি, মাত্রা আছে mn, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা আছে কি np। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান, তার মানে থাকে কি, থাকে m আর p। সবসময় মনে রাখবা, গুণফলের মাত্রা কি হবে, m/p, এটাই কি গুণফলের মাত্রা। আশা করি বুঝতে পারছো। এবার দেখি এখানে কয়টা সারি আছে, দেখো তো এখানে কয়টা সারি আছে, এখানে একটা সারি আছে, কয়টা কলাম আছে, 3টা কলাম আছে। এখানে কয়টা সারি আছে, 3টা সারি আছে, কয়টা কলাম আছে, একটা কলাম আছে। কলাম এবং সারি সমান, তার মানে গুণফল সম্ভব হলে সেটা কিভাবে দেখি, এবার আমরা একটু গুণটা করি। 1 2 3 আর একটা কি দেখো 3 2 1। তাহলে এই যে এই সারিটাকে দিয়ে আগে এই কলামটাকে গুণ করব, ঠিক আছে। একটু দেখো ভাইয়া, ধাপে ধাপে দেখো, এই সারিটাকে দিয়ে এই কলামটাকে আমরা গুণ করব, তাহলেই তো আমাদের গুণটা হয়ে যায়, তাই না? তাই তো আমাদের হয়। তার মানে আমরা সারিকে দিয়ে কলামকে গুণ করি, দেখি করি। তার মানে আমাদের সারিকে দিয়ে যখন কলামকে গুণ করব আমরা, তখন কি আসতেছে দেখো, এই 1 কে দিয়ে 3, 2 কে দিয়ে কত বলো তো ভাইয়া, 1 কে দিয়ে আসতেছে 3, 2 কে দিয়ে আসতেছে কত 6, কত আসতেছে দেখো 1 কে দিয়ে 3, 2 কে দিয়ে 4 আর 3 কে দিয়ে 3। তার মানে আমাদের এইখানে কি আসতেছে 3,4,3। দেখো গুণফলের মাত্রা হওয়ার কথা কত ছিল, 1 আর 1, তার মানে একটা সারি একটা কলাম হওয়ার কথা ছিল, তাই না? সেটাই হয়েছে। দেখো একটা সারি
আচ্ছা সরি, এখানে তো একটা কলাম হওয়ার কথা ছিল, একটু ভুল করছি। দেখো এই জিনিসগুলো কি হবে, দেখো এইভাবে বুঝতে হবে তোমাকে, একটা সারি আর একটা কলাম হবে, তার মানে এগুলো সব কি হবে, যোগ হবে, স্বাভাবিক না? একটা সারিকে দিয়ে একটা কলামকে যখন আমরা গুণ করি তখন কি করি, দেখো এই যে এই সারিটাকে দিয়ে যখন এই কলামটাকে আমি গুণ করতাম, এই যে এইটাকে দিয়ে গুণ করতাম, তখন কি করতাম, মাঝখানে যোগ করতাম। তার মানে কি হবে এটা, সরি এইটা কি হবে, এটা যোগ হবে, এটা যোগ হবে। তাই তাড়াহুড়োয় ভুল করে ফেলছে, তার মানে এটা কি হবে, 4 3 7, 7 3 কত 10। এই তো এখন তোমাকে বলতেছে যে এইটাকে তোমার ট্রান্সপোজ করতে। আচ্ছা বলো তো ভাইয়া, ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম, কলামকে সারিতে, এটার কি আর ট্রান্সপোজ করার কিছু আছে? এটা যেটাই সারি সেটাই কলাম, তার মানে এইটার কোনো ট্রান্সপোজ করার কিচ্ছু নাই। এটা কি বলতো, সেই 10ই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো যে একটা সারি একটা কলাম তোমার চলে আসছে। এই হলো আমাদের ম্যাথ। এরপরে প্রশ্নটা আসি, আমাদের এটা কত নম্বর প্রশ্ন গেছে, জাস্ট মনে রাখবো যে ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন তোমার সমান হবে তখন ম্যাট্রিক্সের গুণন সম্ভব হবে। এবং মনে রাখবা যে ম্যাট্রিক্সের গুণফল হবে কখন, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটাই হবে কি ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করবো, অনেক সময় মাত্রা জিজ্ঞাসা করে। এবার আসি এই প্রশ্নটায়, প্রশ্ন নাম্বার একটা মিনিট দাঁড়াও, প্রশ্ন নাম্বারটা দেখি এটা কত নাম্বার ছিল, এটা 5 ছিল, তার মানে এটা 6 নাম্বার প্রশ্ন আমাদের জন্য আজকের ক্লাসে। বলতেছে যে এসি নির্ণয় করে মাত্রা বের করো। আচ্ছা এসি আগে নির্ণয় করতে বলছে, আগে দেখি এটা কয়টা সারি কয়টা কলাম আছে, 3টা সারি 3টা কলাম আছে। আর এখানে কয়টা সারি আছে দেখো তো, 3টা সারি একটা কলাম আছে। তার মানে তুমি বলো এখানে কলাম এবং সারি সমান, তার মানে গুণফলের মাত্রা হবে 3,1। তার মানে আমি বুঝছি যে এটা গুণফলের মাত্রা কত হবে, 3/1। কিন্তু আমি আগে দেখাই, এ সি ইকুয়াল টু, দেখো এই সারিটাকে দিয়ে তুমি জাস্ট আগে লিখবা এইভাবে 1 4 2, যেহেতু ম্যাট্রিক্স এই চিহ্নটা মেবি একটু ভুল দিচ্ছে। দেখো দেখো 1 4 2, তারপরে কি আছে 4 0 3, আরটা কি আছে 2 3 2। ঠিক আছে, এই হলো একটা কি, এই হলো একটা ম্যাট্রিক্স, তার সাথে তোমাকে সি ম্যাট্রিক্সটা যোগ করতে বলছে 2 5 4। তার মানে এই সারিটাকে দিয়ে এই কলামকে একবার গুণ করো, তাহলে কত আসতেছে দেখো, 2 1 2, 4 5 20 আর 4 2 8। এরপরে দেখো এই সারিটাকে দিয়ে এই কলামকে আবার গুণ করো, তাহলে 4 2 আসতেছে কত 8, আর 0-র সাথে 0, আর 3 4 কত বলো তো ভাইয়া 12। আর এইখানে দেখো এই সারিটাকে দিয়ে এই কলামকে করলে কত আসবে, 2 2 কত, 2 2 4, 3 5 কত 15, আর 4 2 কত 8। তাহলে এটা আসতেছে কত দেখো তো, এটা আসতেছে 30, আর এখানে আসতেছে কত 20, আর এখানে আসতেছে কত 19 আর 8 27। এই হলো আমার কি, এই হলো আমার অ্যান্সার। তার মানে এখানের মধ্যে এটার মাত্রা কি বলতো ভাইয়া, এটার মাত্রা হবে কয়টা সারি দেখো তো, 3টা সারি, আর কয়টা কলাম, একটা কলাম, তার মানে 3/1, যেটা আমরা প্রথমেই বুঝে গেছিলাম, এটা মাত্রা হবে কত 3/1। ওকে ফাইন। ওকে, এবার আসে 7 নাম্বার কোশ্চেনে। 7 নাম্বার প্রশ্নটা কি বলতেছে যে 3,2 তম ভুক্তির সহগুণক বের করো। এখানে দুইটা জিনিস আছে, একটা আছে সহগুণকের কনসেপ্ট, আর একটা আছে কিসের কনসেপ্ট, অনুরাশির কনসেপ্ট। এই দুইটা কনসেপ্ট আমাদেরকে একটু স্বচ্ছ ধারণা থাকা লাগবে। যারা এই দুইটা কনসেপ্ট একটু স্বচ্ছ ধারণা রাখে না তারা কিন্তু পরীক্ষায় ধরা খায় 2 মার্কের সময়। ঠিক আছে, তার জন্য আমাদেরকে একটু স্বচ্ছ ধারণা এখানে রাখা লাগবে। ঠিক আছে, ওকে, যেখানে ছিলাম আর কি 7 নাম্বার প্রশ্নটায়, সেটা হলো যে বলতেছে যে 3,2 তম ভুক্তির সহগুণক কত। ঠিক আছে, এটা হলো আমাদের প্রশ্ন করছে। এখন দেখো ভাইয়া, সহগুণক এবং অনুরাশি এই দুইটা সম্বন্ধে আমাদের একদম কনসেপ্ট ধারণা থাকা লাগবে। এখানে দেখো আমাকে অনুরাশি এবং সহগুণক, সহ নামের মধ্যে কি আছে, সহ আছে, মানে সহ থাকা মানে হলো যে এখানে আমাদের চিহ্ন সহ আমাকে কানেক্ট করা লাগবে, চিহ্ন সহ আমাকে কি করা লাগবে, কালেক্ট করা লাগবে। আর অনুরাশি কি, চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া। এখন কার জন্য কি চিহ্ন, ধরো এইখানের মধ্যে দিকে তাকাও, সবসময় মনে রাখবা যে -1n, এই nটা কি সারি যোগ কলাম। তো এইটা দিয়ে তোমরা চাইলে চিহ্নের ইয়াটা বের করতে পারো, আরেকভাবে বের করা যায়, এটা প্লাস, এভাবে মনে রাখতো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে, আর -1n মানে কি সারি যোগ কলাম, এইটার মানটা যখন বিজোড় হবে তখন চিহ্ন হবে মাইনাস, এটার মানটা যখন জোড় হবে তখন চিহ্ন হবে প্লাস। এখন বলতেছে যে সহগুণক বের করতে 3,2, দেখো 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম,
এই যে দেখো এইটা, তাহলে এই 3 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম এটা বাদ চলে যাবে, তাহলে থাকতেছে কারা, থাকতেছে দেখো 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এইটার জন্যই তো, এটার জন্য চিহ্ন কি আছে দেখো তো, এটার জন্য চিহ্ন আছে মাইনাস, সহগুণক যেহেতু বলছে চিহ্ন কাউন্ট হবে, ঠিক আছে। আর আরেকটা ভাবে করতে পারো, সারি আর কলাম 3 দিয়ে বোঝাচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, সারি আর কলামের যোগফল কত আছে 5, বিজোড়, বিজোড় থাকলে চিহ্ন হবে কি মাইনাস, তাহলে থাকতেছে কারা, থাকতেছে 12 0 1 1, তাহলে এটাকে করলে আমার নিয়মটা হলো যে প্রথমে মুখ্য কর্ণকে কি করব, গুণ করব, মাইনাস গৌণ কর্ণ, তার মানে অ্যান্সার কত -12, এটাই হলো কি, এটাই হলো আমার সহগুণকের মান, ঠিক আছে, এটাই হলো আমার সহগুণকের মান। তার মানে 7 নাম্বার প্রশ্নটা কমপ্লিট। এবার 8 নাম্বার প্রশ্নে আসো, বলতেছে যে এইটা ব্যতিক্রমী হবে, কে এর কোন মানের জন্য এটা ব্যতিক্রমী হবে। সবসময় মনে রাখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি, একটু লিখে নাও, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি একটু লিখে নাও, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হলো, লিখো, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, কি ভাইয়া, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত, শূন্য, মান কত, শূন্য, তাকে কি বলে, তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, তাকে কি ম্যাট্রিক্স বলে, তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। কি বলছি, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। এখন দেখো এই হলো সেই ম্যাট্রিক্স, তার নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে, তার মানে নির্ণায়কের মান কিভাবে বের করি, মুখ্য কর্ণ মানে k-3 ইন্টু k-2 মাইনাস, দেখো এই যে -2 আর -1 হয়েছে +2, আর এমনি চিহ্ন আগে থেকে থাকবে একটা মাইনাস, ইকুয়াল টু কি হয় বলো তো ভাইয়া, 0 হয়। তাহলে এখান থেকে কি আসতেছে, k² -3k -2k, আর কি আসতেছে +6 -2 ইকুয়াল টু 0। এখান থেকে করলে কি আসবে দেখো, এখান থেকে করলে যেটা আসবে k² -5k, তারপরে আসতেছে কি +4 ইকুয়াল টু 0, k² -4k -k +4 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কেটা কমন নিলে কি থাকতেছে, k -4, আর -1 কমন নিলে থাকতেছে k -4 ইকুয়াল টু হচ্ছে 0। এবার তুমি দেখো ভাইয়া, এবার তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি এইখানে করি, এটা করলে কি কি আসবে দেখো, এটা করলে আসবে k -4 এবং k -1 ইকুয়াল টু হবে কত, 0। তাহলে হয় কি হবে, k এর মান হলো 1 অথবা k এর মান হবে কত, 4, k এর মান হবে 1 অথবা k এর মান হবে 4। এই হলো আমার ম্যাথ। তার মানে ব্যতিক্রমী হলে k এর মান কত হবে, k এর মান হবে 1 এবং 4, নির্ণায়কের মান হবে অলওয়েজ কত, শূন্য। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা মানেই হলো যে যেই আমরা মনে রাখবো যে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে, 0 হবে, সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে, তখনই আমরা তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে ভাইয়া, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আসো ভাইয়া, 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন দেখি কি বলতেছে। বিস্তার না করে, এটা খুবই পপুলার একটা কোশ্চেন কয়ের জন্য, যে বিস্তার না করে এইটা, এবং যেগুলো দিচ্ছে সেগুলো সবই পপুলার, মানে তোমার পরীক্ষা আসবে ভাইয়া, এখান থেকে আসবে। তো এখানে বলতেছে বিস্তার না করে, তাহলে জাস্ট আমি একটা কাজ করি, দেখো আমি এটা হলো 1 নাম্বার কলাম C1, এটা হলো C2, এটা হলো C3, জাস্ট আমি একটা কাজ করি, দেখো C1 প্রাইমকে C1 প্লাস C3 করি, তাহলে কি আসতেছে, মানে C1 এর সাথে C3 যোগ করবো, তাহলে আসতেছে A প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস C, দেখো A প্লাস B প্লাস C, আর এখানে 2 নাম্বারটা 1 1 1 আছে, আর B প্লাস C আছে, C প্লাস A আছে, A প্লাস B আছে। এখান থেকে আমি A প্লাস B প্লাস Cটা কমন নিতে চাচ্ছি, কি কমন নিতে চাচ্ছি, A প্লাস B প্লাস C, তাহলে কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে 1 1 1, এখানে থাকতেছে 1 1 1, আর B প্লাস C, C প্লাস A, আরটা হলো A প্লাস B। সবসময় মনে রাখবা যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে তাদের দুইটা সারি বা দুইটা কলামের মান যখন সমান হয়, সেই নির্ণায়কের মান কত হয়, 0 হয়। এই সাইড দিয়ে লিখে দিবা যে দুইটি কলাম সমান, দুইটি কলাম সমান, দুইটি কলাম সমান, তখন কি হবে, নির্ণায়কের মান 0 হবে। দুইটা সারিও সমান হলে নির্ণায়কের মান কত হইতো, 0 হতো। তার মানে কি এটার উত্তর কত, 0, তার মানে এটার মান হলো 0। 9 নাম্বার প্রশ্ন আমাদের শেষ। ওকে, তো আমরা এখন সরলরেখা চ্যাপ্টারে যাব, তার মানে আমাদের ম্যাট্রিক্স নির্ণয় মোটামুটি শেষ হয়ে গেছে। ওকে, আমরা তাহলে এখন আছি সরলরেখার মধ্যে। সরলরেখা চ্যাপ্টারটা আমরা শুরু করবো এখনই। চলো আমরা সরলরেখা চ্যাপ্টারের প্রথম প্রশ্নটা দেখি, পোলার স্থানাঙ্ক। আচ্ছা, আগে আমরা একটু জানবো যে কার্তেশীয় স্থানাঙ্ক কি, আর একটা হলো পোলার স্থানাঙ্ক কি। একটু লিখে নাও কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ককে তোমার XY দিয়ে প্রকাশ করা হয়, এবং পোলার স্থানাঙ্ক এটাকে তোমাকে কি দিয়ে প্রকাশ করা হয়, আর এবং থিটা দিয়ে, কি দিয়ে, আর এবং থিটা দিয়ে। এবং তুমি একটু জেনে রাখো যে
এক্স ইকুয়াল টু আমরা ইকুয়েশন হিসাবে বের করি কি আর কস থিটার, ওয়াই ইকুয়াল টু বের করি আর সাইন থিটার। আরেকটা জিনিস জেনে রাখো যে তোমাকে আর ইকুয়াল টু হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটার ইকুয়াল টু জেনে রাখো যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই মানগুলো আমাদেরকে কি রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আমাকে প্রচুর হেল্প করবে। তো এখানে বলতেছে পোলার স্থানাঙ্ক বের করতে। পোলার বলতে গেলে কি বোঝাই, আর এবং থিটার, আর কার্তেশীয় বলতে এক্স আর ওয়াই। তার মানে পোলারের জন্য আমাকে কি কি দেওয়া আছে দেখো তো। আর এর জন্য আর ইকুয়াল টু, আমার পোলারের জন্য আর ইকুয়াল টু হলো এক্স এর মান কত আছে -1 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান আছে কি -1 হোল স্কোয়ার, তার মানে আর এর মান হলো √2। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এবার আসে থিটার। থিটারের জন্য আমরা কি করব, এটা আমরা কি বের করছি বলো তো ভাইয়া, এটা আমরা ব্যাসার্ধ বের করছি, আমরা ব্যাসার্ধ বের করছি। এবার আসে আমরা আর্গুমেন্টটা কিভাবে বের করব একটু দেখো ভাইয়া। থিটারের মানটা, এটার জন্য আমাকে স্টেপ আছে, আমাকে কি আছে, আমার স্টেপ আছে, স্টেপগুলো একটু দেখতে হবে। প্রথমত দেখো এটা কোন চতুর্ভাগে পড়ছে, এটা পড়ছে যে -1 মাইনাস এটা চতুর্থ চতুর্ভাগ। তুমি লিখবা যে এইভাবে -1, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এরপর তুমি এখানের মধ্যে যে জিনিসটা করবা যে এটার জন্য তোমাকে আর্গুমেন্টের তোমার কিসের মান বলো তো ভাইয়া, এই থিটার মানটা কি হবে লেখো। এই থিটার মানটা হবে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে পাই প্লাস টেন ইনভার্স, এটা হলো তৃতীয় চতুর্ভাগের জন্য। ওয়াই বাই এক্স এর মান কত, সবগুলা নাম নিবা 1 আর 1, সবগুলা মানে মানগুলা মডুলাস ইউজ করবা। তার মানে আসবে পাই প্লাস টেন ইনভার্স 1 মানে হলো π/4। তার মানে এটা আসবে কত, 5π/4। এটা হলো অ্যান্সার। কিন্তু তোমাকে যদি এটা বলতো যে এই মানটা তুমি পেতা দ্বিতীয় চতুর্ভাগে, ধরো এইভাবে দ্বিতীয় চতুর্ভাগে পেতা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হইতো একটু লিখে নাও, সবগুলো একটু লিখে নাও। একটু লিখে নাও আগে। একটু এই সাইডে, আমি একটু এই সাইডে নেই, জাস্ট একটু এই জায়গায় নেই, এই জায়গাটায় নেই, একটু খালি জায়গা আমি খুঁজতেছি। ঠিক আছে, এইখানে আমি একটু নেই। ঠিক আছে, একটু জায়গা নেই। প্রথম চতুর্ভাগের জন্য মনে রাখবা যে থিটার ইকুয়াল টু হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থিটার ইকুয়াল টু কি হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগের জন্য মনে রাখবা থিটার ইকুয়াল টু হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সব এগুলো মানগুলা কি নিবা বলো তো ভাইয়া, মডুলাসে নিবা, মানগুলা সব অলওয়েজ পজিটিভ যেন হয়। তৃতীয় চতুর্ভাগে নিবা থিটার ইকুয়াল টু কি, পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে ভাইয়া, এইটা। আর চতুর্থ চতুর্ভাগের জন্য লিখে নাও থিটার ইকুয়াল টু হবে -10 ইনভার্স ওয়াই বাই এক্সও হয়। আমরা মুখ্য আর গৌণ আলাদা করতেছি না, আমরা ডিরেক্ট এগুলো বসাচ্ছি। তার মানে 2π -10 ইনভার্স ওয়াই বাই এক্স। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, এইটুকু মনে রাখলে হবে। এই হলো চারটা চতুর্ভাগের জন্য। তার মানে এখানে মধ্যে মান কত আসছে, অ্যান্সার হলো √2 আর হলো 5π/4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে কোশ্চেনে যাই নেক্সট। এটা বলতেছে পোলার সমীকরণের প্রকাশ। পোলার সমীকরণ বলতে গেলে আমরা কি জানি, আর স্কোয়ারের পরিবর্তে জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলে আর স্কোয়ার বসাবো। আরেকটা জিনিস দেখো, এক্স জায়গায় এক্স থাকলে আর কস থিটার বসাতে পারবো, আর ওয়াই এর জায়গায় আর সাইন থিটার বসাতে পারবো। ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে এখানে দেখো ভাইয়া, এখানে একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার সলিউশনটা আমরা করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু সরি, আমাদের মোট কয়টা প্রশ্ন গেছে, এটা 9 নাম্বার ছিল। একটু আমরা নাম্বারগুলো লিখি, 10, এটা কত, এটা হলো 11 নম্বর। ঠিক আছে, ওকে দেখো এইটা -4y ইকুয়াল টু কত, 0। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার, এটার পরিবর্তে -4r সাইন থিটার, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা বসালাম ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু 4r সাইন থিটার ইকুয়াল টু, আর এখান থেকে দেখো আর ইকুয়াল টু হবে 4 সাইন থিটা, আর এর মানটা কি হবে 4 সাইন থিটা, আর এর মানটা কি হবে 4 সাইন থিটা। ওকে ওকে, এটা হলো অ্যান্সার। এরপরে আসো ভাইয়া, এখানে কি বলছে যে এক্স অক্ষ এবং 5,4, তার মানে এটা হলো আজকের ক্লাসে 12 নম্বর প্রশ্ন। এক্স অক্ষ এবং 5,4 হতে দেখো এই যে 1,2 এর দূরত্ব সমান হলে, মানে এক্স অক্ষ থেকেও 1,2 এর দূরত্ব যা হবে যদি এই পরিমাণ হয়, 5,4 থেকেও এটার দূরত্ব এই হবে। তো আমি একটু লিখে দিচ্ছি, এক্স অক্ষ হতে 1,t এর দূরত্ব। আচ্ছা দেখো তো ভাইয়া, এক্স অক্ষ হতে যখন আমরা কোনো কিছু দূরত্ব বের করব, সেটা কিসের মান হবে বলতো, জাস্ট দূরত্বটা কিসের মান হবে, কোটির মান। তার মানে কোটির মানটা কত আছে, টি আছে, টি। ওকে ওকে, এরপরে দেখো ভাইয়া 5,4
এবং 1, t বিন্দু দ্বয়ের দূরত্ব। এদের দূরত্বটা কিভাবে বের করবো? জাস্ট দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় যেভাবে করি আমরা, কিভাবে করি? রুট ওভার দেই কুটি দ্বয়ের অন্তর, কুটিকে t-4 হোল স্কয়ার আর প্লাস 5 - 1 বুঝ দ্বয়ের অন্তর হোল স্কয়ার। তার মানে এটা করলে কত আসতেছে দেখো তো, এটা করলে আসতেছে যে এটা করলে আসতেছে টি স্কয়ার মাইনাস হলো 80 প্লাস 16 আর এখান থেকে থাকতেছে কত 5 - 1 মানে কত বলো তো ভাইয়া 4 স্কয়ার মানে 16। তো এই 16 কাটাকাটি তাহলে থাকতেছে √t স্কয়ার -80। তাহলে আমরা শর্ত মতে কি বলতে পারি? এই যে এই মানটা সমান সমান আমরা টি বলতে পারি। তার মানে √t স্কয়ার -80, যেহেতু বলেই দিছে সমান, দূরত্ব কি বলছে সমান, এইটা থেকে এটার দূরত্ব আর এটা থেকে এটার দূরত্ব সমান হলে, এটা সমান সমান টি হলে উভয় পাশে বর্গ করে দাও, তাহলে কি থাকতেছে? তাহলে থাকতেছে টি স্কয়ার -80 = টি স্কয়ার। তার মানে এটা কাটাকাটি, তাহলে কি থাকতেছে? এখানে থাকতেছে কি -80 হলো 0, তার মানে টি এর মানটা হচ্ছে 0। যদি আমি কিছু ভুল না করে থাকি তাহলে এটাই হলো অ্যান্সার, যদি আমি কিচ্ছু ভুল না করে থাকি, ঠিক আছে? আর যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে কোথাও ভুল হয়েছে কি না, ঠিক আছে? কারণ মাঝে মাঝে এমন অদ্ভুত মান আসলে নিজের কাছে ভয় লেগে যায়, বুঝতে পারছো যে আসলে ঠিক বলছিলাম নাকি ভুল বলছি, ঠিক আছে? তো আশা করি যে ভুল হয়নি। তো তোমরা যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? যে ভাইয়া এই জায়গাটা মনে হয় একটু ভুল হয়েছে, তাহলেই হবে, তাহলেই আমি বুঝে যাব যে তোমরা কি বোঝাতে চাচ্ছ, ঠিক আছে? ওকে 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 আগাই, আমরা আগাতে থাকি। তাও আমি একটু দেখে নিচ্ছি কোথাও ভুল হয়েছে কিনা। ভুল তো হয়েছে, দেখো কোথায় ভুল হয়েছে। এটা হয়েছে +16 হইতো, আমি দিছি -16, তাই ভুল তো হবে। তার মানে এটা হবে কত? +32 হলে এখানে ক্যালকুলেশন কি হবে দেখো, ক্যালকুলেশন পার্ট তো তোমরা পারো তাই না, এটা তো আর করাই দেওয়ার কিচ্ছু নাই। টি স্কয়ার -80 প্লাস 32 আর √t, তার মানে উভয় পাশে বর্গ করে দাও, তাহলে তোমার টি স্কয়ার চলে যাচ্ছে। তার মানে থাকতেছে কি 80 প্লাস 32 হলো 0। তার মানে টি হচ্ছে কত বলো তো ভাইয়া? টি হচ্ছে 4। টি এর মান কত হচ্ছে? 4। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে প্রশ্নটা আসি, বলতেছে যে এই যে এরকম দুইটা বিন্দু আছে, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে, জাস্ট ধরো এরকম দুইটা বিন্দু আছে, তাদের সংযোগ রেখাকে বহির্বিভক্তি করছে 3:2 অনুপাতে, ঠিক আছে? জাস্ট তুমি একটু লিখে রাখো অন্তর্বিভক্তির জন্য সূত্র এবং বহির্বিভক্তি দুইটার জন্য সূত্রগুলো একটু লিখে নাও। অন্তর্বিভক্তির জন্য মনে রাখবা যে আমার x, y এটার জন্য সূত্র হবে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর এখানে লেখো m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে ভাইয়া? এটা কার? এটা হলো অন্তর্বিভক্তির জন্য। এটা হলো কার জন্য? এটা হলো অন্তর্বিভক্তির জন্য। যদি দেখতে তোমাদের অসুবিধা হয় তাহলে একটু কষ্ট করে, আশা করি যে হ্যাঁ, এটা আশা করি যে এখন দেখতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? এখন দেখতে আশা করি যে অসুবিধা হওয়ার কথা না। ওকে ফাইন, ঠিক আছে? ওকে, এবার দেখো ভাইয়া প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলতেছে যে আমার বহির্বিভক্তির জন্য কি বহির্বিভক্তি। ওকে, বহির্বিভক্তির জন্য সবসময় মনে রাখবা x, y m1 বলতে গেলে কি বোঝায়? m1:m2 অনুপাতে আমাকে বিভক্ত করলে, তার মানে এইটা হলো অনুপাতের মানটা, এই যে m1 দিয়ে এই যে প্রথমটা, m2 দিয়ে দ্বিতীয়টা বোঝাচ্ছে, ঠিক আছে? m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, সব মাইনাস, ঠিক আছে? আর এখানে কি হবে? এইখানে যেটা হবে m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এই হলো আমার খেলা, ঠিক আছে? এইটাই হলো আমার বহির্বিভক্তি অন্তর্বিভক্তি। তাহলে এখানে তো আমার সব কিছুই আছে, দেখো আমার বহির্বিভক্তি x, y কি হবে? m1x2, m1 এর মান কত আছে? 3 ইন্টু x2 এর মান কত আছে বলো তো? 1, 3 ইন্টু 1 m1x2 মাইনাস m2 এর মান কত আছে বলো তো ভাইয়া? 2, x1 এর মানটা কত আছে? -2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 মানে 3 - 2। আর m1y2, m1 এর মান কত আছে? 3, আর y2 এর মান কত আছে? 2, 3 ইন্টু 2 মাইনাস m2 এর মান কত আছে? 2, m2y1 এর মান কত আছে? 3,
3 আর ডিভাইডেড বাই কত 3 - 2, তার মানে এখান থেকে থাকতেছে কত দেখো, এখান থেকে থাকতেছে 4 4 3 7 7/1, আর এখানে থাকতেছে 6 0/1, তার মানে এটা হচ্ছে কত 7,0। আশা করি বুঝতে পারছো 7,0 হলো সেই বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এবার আসো ভাই এখানে কি বলছে যে এই যে দেখো এই যে 3,1 ও 2,-2 x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তা বের করো। আচ্ছা, এই জায়গা দিয়ে জাস্ট এইটা বোঝাতে চাচ্ছে যে এরকম দুইটা বিন্দু দেওয়া আছে, তারা x অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করে। এটা ঢালের কনসেপ্ট দিয়ে ইজিলি করতে পারবা। m ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো ভাইয়া, m ইকুয়াল টু কি বলতে পারি, কুটিদ্বয়ের অন্তর মানে -2, মাইনাস দেখো -1, আর ভুজদ্বয়ের অন্তর 2 - 3, তার মানে এটা হচ্ছে কত দেখো তো ভাইয়া, এটা হচ্ছে এখানে -2 আর এখানে হচ্ছে +1, 2 - 3, তার মানে -1/-1, তার মানে হচ্ছে 1। এই m ঢাল মানে কি বলতো ভাইয়া, m ঢাল মানে tan থিটা, tan থিটা মান 1 হলে থিটার ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স 1, কি হবে tan ইনভার্স 1 মানে কত π/4, তার মানে কি আমার x অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করবে, π/4 কোণ উৎপন্ন করবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সাথে, দেখো x অক্ষের সাথে যদি এই কথাটা বলা থাকে তার মানে আমাকে ঢালের মান m এর মান বলে দিচ্ছে, m এর মান বলে দিচ্ছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হলো 1, এবং আরেকটা জিনিস বলে দিচ্ছে ঢাল জানো এবং আরেকটা বিন্দু জানো, আর একটা বিন্দু জানো, কয়টা বিন্দু, একটা বিন্দু জানো, সেই ক্ষেত্রে সমীকরণ হয় সব সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা সমীকরণ হবে y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। y1টা কি আছে বলতো, y1টা কি আছে 5, আর m এর মান কত পাইছি এই যে 1, আর x - 4, তাহলে এটা করলে কি আসবে y - 5 ইকুয়াল টু x - 4, তার মানে x - y প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হলো সেই আমার অ্যান্সার। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে প্রশ্নটা কি বলতেছে, বলতেছে 3,6 এই সরলরেখার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন। দেখো এইটার কি বলছে, এটা সমান্তরাল সরলরেখার ইকুয়েশন। সবসময় মনে রাখবা যে সমান্তরাল সরলরেখার ইকুয়েশনের মধ্যে কখনো এক্স এর সহগদ্বয় এদের কোনো পরিবর্তন হয় না। আর এই পাশে একটা ইকুয়াল চিহ্ন দিবা, এই পাশে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে তুমি এই পাশে কি করবা বলো তো, শুদ্ধি পরীক্ষা করে দিবা, তাহলেই তোমার সমান্তরাল রেখার ইকুয়েশন পেয়ে যাবা। আবার অনেক সময় অনেকে কি করে, এটাকে কে ধরে নেয়, এইভাবে ধরে প্লাস কে ইকুয়াল টু 0, তারপরে এই বিন্দুগুলোকে বসিয়ে এখান থেকে কে এর মানটা বের করে, কে এর মানটা বের করে আবার এখানে বসায়। তো এত ঝামেলা করার আমাদের কোনো দরকার নাই, জাস্ট আমরা কি করব, এই কে এর মানটা এক সাইডে করব। দেখো কিভাবে করাই, তার মানে সমান্তরাল রেখা এই সমীকরণ নির্ণয় করতেছি, ঠিক আছে, ইকুয়েশন নির্ণয় করতেছি। তাহলে এটা কিভাবে হবে, এই যে দেখো এইটা সমান সমান কি হবে, এক্স এর মানটা দেখো, এক্স এর মানটা হলো 3 আর ওয়াই এর মানটা হবে কত 6, তাহলে এটা হচ্ছে কত 1/3x প্লাস 5y, এটা কাটাকাটি মানে হলো 1 প্লাস 30, আর এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 13x প্লাস 5y মাইনাস 31 ইকুয়াল টু 0। ওকে ফাইন, এটা কার জন্য সমান্তরাল। যদি প্রশ্নটা করতো যে এটা লম্ব রেখার সমীকরণ বের করো, কোন রেখার সমীকরণ যদি বলতো লম্ব রেখার সমীকরণ, সেই ক্ষেত্রে কি করতাম একটু দেখো, এটা একটু আমরা দেখি। লম্ব রেখার সমীকরণ বললে কি করতাম, লম্ব রেখার ইকুয়েশন যদি আমাকে চাইতো সেই ক্ষেত্রে আমি কি করতাম, মনে রাখবা যে লম্ব রেখার ক্ষেত্রে জাস্ট তুমি এইটুকু মনে রাখবা যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি আছে বলতো ভাইয়া, 1,3 আর একটা আছে 5, তারা কি হবে এক্সচেঞ্জ হবে। তার মানে এক্স এর আগে আসবে 5x আর ওয়াই এর আগে যাবে 1/3y। মনে রাখবা যে ওয়াই এর আগে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, তার মানে ইকুয়াল টু তুমি এই পাশে বাকিটা ক্যালকুলেশন দেখো 5 ইন্টু সিদ্ধ করে দিবা, এক্স এর মানটা এই পাশে বসাবে, এখানে যা থাকবে সেটা রাইট হ্যান্ড সাইডে বসাচ্ছি শুধু, -1/3 ওয়াই এর মানটা আছে 6, তার মানে এটা করলে কি আসবে 5x মাইনাস 13y, আর এখানে কি আসতেছে 2, 15 থেকে 2 বাদ দিলে থাকে 13। এটাই হলো আমার লম্ব রেখার ইকুয়েশন। কিন্তু মনে রাখবা, আবার বলে দিচ্ছি, যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 বলে, এটার সমান্তরাল রেখার ইকুয়েশন হবে ax প্লাস by, রাইট হ্যান্ড সাইডে শুদ্ধি পরীক্ষা করবে যে বিন্দু বলবে। আর যদি এটা কি, এটা হলো সমান্তরাল রেখার ইকুয়েশন, ঠিক আছে। আর যদি বলতো লম্ব রেখার ইকুয়েশন, আর যদি বলতো এখানে কি লম্ব রেখার ইকুয়েশন, সেখানে কি করতা, x এবং y এর জায়গা চেঞ্জ করবা, তার মানে bx আর ay, y এর আগে যে চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডে এখন মানটা বসাই দিবা, এইখানে x এর মান বসাবো, y এর মান বসাই দিয়ে বাকিটা ক্যালকুলেশন করবা। আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে।
আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। নাম্বার দিতে ভুলে গেছে বারবার। 12 নাম্বারটাই এটা হলে 13 নাম্বার প্রশ্ন, এটা হবে 14 নাম্বার প্রশ্ন, এইটা হবে 15 নাম্বার প্রশ্ন। আচ্ছা নাম্বার যদি দিতে ভুলে যাই কিছু করার নাই, ঠিক আছে। 16 নাম্বার প্রশ্ন, এবার করাবো আমরা 17 নাম্বার প্রশ্ন। তো বলতেছে সরলরেখাতে সূক্ষ্মকোণ বের করো। সূক্ষ্মকোণ বের করার জন্য আগে এটা তোমার আগে কিসের মান বের করা লাগবে, এটা ঢালের মান বের করা লাগবে m1। m1 এর মানটা বের করো। m1 এর মান সবসময় মনে রাখবে যে মাইনাস এক্স এর সহগ বাই শর্টকাট মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তার মানে এখানে এক্স এর সহগটা কত আছে দেখো তো, এক্স এর সহগটা আছে 1 আর ওয়াই এর সহগটা আছে কত -2। তার মানে এটা করলে কত আসতেছে, হাফ আসতেছে। আর এখানে আসো m2 এর ক্ষেত্রে সেম, মাইনাস এক্স এর সহগটা কত আছে 3 আর ওয়াই এর সহগটা আছে কত -1। তার মানে এটা হচ্ছে কত বলো তো ভাইয়া, 3 হচ্ছে। ওকে ফাইন, খুব ভালো কথা। তো সূক্ষ্মকোণ বের করার জন্য তোমরা সব সময় আমরা জানি যে আমরা কি জানি বলো তো ভাইয়া, tan θ = m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে। আর আরো অনেক সময় আমরা এরকম করি যে tan θ = প্লাস মাইনাস আমরা ইউজ করি, ঠিক আছে। তো সূক্ষ্মকোণ যেহেতু বলছে তার মানে কি আমরা কোন চিহ্ন ইউজ করব, এটা কিন্তু তোমরা সবাই কম বেশি এইটুকু জানো যে আমরা যখন সূক্ষ্মকোণের কথা। ওকে, তো এখানে যেহেতু আমাদেরকে বলাই আছে যে আমাদেরকে কিসের জন্য সূক্ষ্মকোণ বের করতে, তার মানে আমরা কাউন্ট করব মাইনাস মানটা। জাস্ট এখান থেকে তুমি tan θ = মাইনাস কাউন্ট করে এখানে m1 এর মানটা আর m2 এর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করবা, তাহলেই তোমার বাকি কাজটুকু কমপ্লিট, ঠিক আছে। এইটুকু করলেই হবে, আর থিটার মানটা আমরা ইজিলি তারপরে এখান থেকে বের করে নিতে পারবো, ঠিক আছে। এইটুকু আমি করিয়ে দিলাম। ওকে, এবার আসি এই প্রশ্নটায়। বলতেছে যে এই সরলরেখা এবং এই সরলরেখার ছেদবিন্দু বের করতে, ঠিক আছে। ছেদবিন্দু বের করতে কিভাবে ছেদবিন্দু বের করা যায়, এখানে বিভিন্ন পদ্ধতি আছে। ছেদবিন্দু বের করার জন্য প্রতিস্থাপন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তো আমি খুঁজতেছি আসলে কোন পদ্ধতি দিয়ে করা যায়। তো আমি চেষ্টা করতেছি যে এমন একটা পদ্ধতি দিয়ে করতে। দেখো এটা আছে কি 2x - 3y + 5 = 0, এই 1 নাম্বার ইকুয়েশন। আর এটা আছে কি 7x + 4y - 3 = 0, এটা 2 নাম্বার ইকুয়েশন। তো আমি 1 নাম্বার ইকুয়েশনকে তোমার হলো যে 4 দিয়ে গুণ করলে পাই কি 8x মাইনাস, কেন 4 দিয়ে গুণ করছি একটু পরে বুঝাচ্ছি, +20 = 0। আর 2 নাম্বার ইকুয়েশনকে আমি কি করলাম, 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে কি আসতেছে 21x + 12y, আর এখানে কত 3 দিয়ে গুণ করতেছে মানে কত 9, তাই না। সবে তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, =0। দেখো এখানে 12y এটা আসছে, তার মানে আমি এখন যোগ করে দিতে পারবো। যোগ করে দিলে কি আসতেছে দেখো, এইটার এটা কাটাকাটি, তাহলে এখানে আসতেছে 29x আর ইকুয়াল টু এখানে আসতেছে কত, ইকুয়াল টু আসতেছে দেখো এখানে আসতেছে +11 ইকুয়াল টু হলো 0। তার মানে x ইকুয়াল টু আসতেছে কত -11/29, ঠিক আছে। এবার x এর মানটা তুমি যেই কোন একটা ইকুয়েশনে বসাই দেই, দেখি এখানে বসাই দেই 2 × -11/29 - 3y + 5 = 0। তার মানে 3y = 3yটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হচ্ছে -22/29 + 5। তার মানে এটা করলে কত আসতেছে 29 - 22, আর 29 কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 100 আর 5 9 45, মানে 145। এটা আসতেছে কত, এটা আসতেছে 3y। তার মানে y = কত আসতেছে, এখানে নিচে চলে যাবে 3টা, 3 × 29 আর 145 থেকে 22 বাদ দিলে থাকে কত বলতো ভাইয়া 123, ঠিক না 123। তার মানে এটা করলে কত আসবে 3 4 12 41, বাকিটা জাস্ট নরমাল ক্যালকুলেশন 41/29। দেখো এইটাই হলো আমার, এই যে এখানে এটাই হলো আমার ছেদবিন্দুর মান। আশা করি বুঝতে পারছো ছেদবিন্দু তাহলে কত দাঁড়াচ্ছে -11/29, আর এটা কত দাঁড়াচ্ছে 41/29, ঠিক আছে। এই হলো অ্যান্সার। এটা আমরা কি পদ্ধতিতে করছি দেখো তো ভাইয়া, এটাকে তোমরা আমরা তো আসলে বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আলগুণ পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে। তো আমরা এইটা অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করছি, ঠিক আছে। ওকে, আমাদের মোটামুটি সরলরেখা চ্যাপ্টারটা শেষ। এখন আমরা বৃত্তের চ্যাপ্টারে ঢুকে যাব, তারপরে দেখি আমরা এরপরে চ্যাপ্টারটা বৃত্ত। ওকে চলো তাহলে আমরা বৃত্তের চ্যাপ্টারে চলে যাই। বৃত্ত চ্যাপ্টারটাতে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। প্রথম প্রশ্নটা আমাকে বলতেছে যে কি এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। তো বৃত্তের ইকুয়েশনের আগে আমাকে জানা লাগবে যে বৃত্তের ক্ষেত্রে আদর্শ ইকুয়েশন কোনটা আর সাধারণ সমীকরণ কোনটা। লেখো আদর্শ ইকুয়েশন, আদর্শ ইকুয়েশন, ঠিক আছে। আদর্শ ইকুয়েশন বৃত্তের ক্ষেত্রে আদর্শ ইকুয়েশনটা হইছে x - h² প্লাস কি বলছি x - h² প্লাস
ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হলো আর স্কোয়ার। তো এইটা হলো বৃত্তের আদর্শ ইকুয়েশন। তো আদর্শ ইকুয়েশনের মধ্যে কেন্দ্র হলো এইচ কমা কে আর ব্যাসার্ধ হলো আর। ঠিক আছে, ওকে ফাইন, খুব ভালো কথা। আর সাধারণ ইকুয়েশন বা সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণটা কি? সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি? বৃত্তের হলো সাধারণ সমীকরণ। তো এখানে দেখো সাধারণ সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ কত আছে? 1 আছে। সব সময় মনে রাখবা বৃত্তের চ্যাপ্টারের ক্ষেত্রে যত ধরনের বৃত্তের ইকুয়েশন থাকবে সব সময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগটাকে কত রাখবা? 1 রাখবা। তাহলে এখানে দেখো আমার কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে আমার মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, সি হলো একটা ধ্রুবক। ঠিক আছে, এইটুকু আমাদের মনে রাখলেই হবে। তো আমার এখানে আমার আগে ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করা লাগবে। দেখো আমি যদি সলিউশনে যাই তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। জাস্ট 2 দিয়ে ভাগ করলে এখানে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তারপর আসে প্লাস 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কেন্দ্র হবে, মনে রাখবা কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ হবে এক্স এর সহগ। এক্স এর সহগ আছে কত? 2 মাইনাস 2, তার মানে ওয়াই সহগ আছে কত? 3। এখানে একটু লিখে নাও, একটু লিখে নাও। তোমরা এইটার লেখা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, ডিরেক্ট এভাবে বের করে দিবা। এক্স এর সহগকে তুমি -2 দিয়ে ভাগ করবা আর ওয়াই এর সহগকে তুমি -2 দিয়ে ভাগ করবা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলেই অ্যান্সারটা পেয়ে যাবা। তার মানে এক্স এর সহগ আছে কত? 2 কে -2 আর ওয়াই এর সহগ আছে 3 কে -2, তার মানে আসবে কত? -1 আর -3/2। এটাই হলো আমার কি বলতো কেন্দ্রের মানটা। এবার বলো ব্যাসার্ধের মানটা কি হবে? ব্যাসার্ধের মানটা কি হবে? ব্যাসার্ধের মানটা কি হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হবে রুট ওভার জি স্কোয়ার। দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই তো ব্যাসার্ধ, তাই না? ওকে, জি বলতে গেলে দেখো মাইনাস জি বলতে গেলে তুমি যদি -1 বুঝো তাহলে জি স্কোয়ার মানে কি হবে? এটার স্কোয়ার মানে 1, তার মানে জি স্কোয়ার মানে 1 প্লাস এফ স্কোয়ার মানে কত? 9/4। আর সি এর মানটা কত? দেখো 4টা আমি বাদ দিব, 4। তাহলে এটা করলে কত আসতেছে? এটা করলে আসতেছে কত? 9/4 - 3। তার মানে এটা করলে আসতেছে 4, 9 মাইনাস কত আসতেছে? দেখো তো 9 মাইনাস, এই দেখো তো কোথাও ভুল করছি কিনা, আমি কি কোথাও ভুল করছি? দেখো জি মানে জি এফ সি সবই তো ঠিক আছে। 9/4 আর সি এর মানটা আছে +4, +4 হলে তো -4ই হবে। তো সবই তো ঠিক আছে, তাহলে আমরা কোথায় ভুল দেখাচ্ছে বলো তো? কোথায় ভুল দেখাচ্ছে? 4 9 4 13 13 3 16, সবসময় তো 3 4 12, তার মানে এটা তো মাইনাস মান চলে আসতেছে। এই মাইনাস মান কি আসা পসিবল এখানে কোনোভাবে? এটা তো হইলে তো খুব কঠিন হয়ে যাচ্ছে হিসাব নিকাশটা। এইটা তো হলে তো হিসাব নিকাশটা খুবই কঠিন হয়ে যাবে। আচ্ছা দেখি তো আমরা কোথাও ভুল হয়েছে কিনা, কোশ্চেনটা কোথায় আসছিল আসলে সেটাই তো বুঝতে পারতেছি না। ওকে, আমরা একটু দেখি কোশ্চেনটা কই থেকে নিচ্ছে আমাদের স্লাইডের প্রশ্নটা, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোথাও ভুল করতেছি কিনা। ঠিক আছে, জাস্ট আমরা স্লাইড থেকে কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবো। ওকে ওকে, কোথাও পাচ্ছি না, তো আমি বুঝতেছি না যে কই থেকে আসলে প্রথম প্রশ্নটা ও নিচ্ছে। তবে 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 না, খুঁজে পেলাম না। ওকে, কিন্তু এরকম রুটের মধ্যে মাইনাস আসা পসিবল না। তা হয়তোবা এমন হতে পারে যে ও হয়তোবা প্রশ্নের মধ্যে কোথাও কোনো ইনফরমেশন কি করছে বলো তো ভাইয়া? ভুল নিচ্ছে। ঠিক আছে, কোনো একটা ইনফরমেশন ভুল নিচ্ছে যার কারণে এটা আসতেছে। ঠিক আছে, আর যদি এটা আসলে হয়ে থাকে তার মানে কি রুট ওভার -3/4, যেটাকে আমরা বলতে পারি কি 3i/√3i/2। ঠিক আছে, এটা বলতে পারি ব্যাসার্ধ। তবে যদি এটা ঠিক হয়ে থাকে, প্রশ্নে কোথাও ভুল হয়ে থাকে, তার মানে রুটের মধ্যে মাইনাস আসা পসিবল না। ঠিক আছে, এটা ব্যাসার্ধে আসবে না, আনবে না কখনো। ঠিক আছে, এই হলো রুলসটা। আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার নিয়ম শিখে গেছি। এবার দেখো এবার কি বলতেছে, এটার সলিউশনটা দেখো। বলতেছে যে x² = 25 - t², আর এখানে y বলতেছে t।
তো আমি এই ওয়াই ইকুয়াল টু যদি টি হয় তুমি টি এর পরিবর্তে ওয়াইটা বসাই দিতে পারো না, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই ইকুয়াল টু টি, যেহেতু কি ওয়াই ইকুয়াল টু টি, তার মানে কি এই ওয়াই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 25, যেটাকে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে বলো তো এখান থেকে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত 5, কিন্তু তোমাকে জানতে চাচ্ছে ব্যাস, ব্যাস হবে 2 ইন্টু আর, তার মানে 2 ইন্টু 5 মানে কত হবে 10 হলো অ্যান্সার। অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 10। এবার আসো এখানের মধ্যে জিজ্ঞেস করছে কি, জিজ্ঞেস করছে যে এই যে ইকুয়েশনটা আছে এটা এক্স ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান। একটু লিখে নাও, একটু লিখে নাও, একটু লিখে নাও, একটু লিখে নাও যে এক্স অক্ষের খণ্ডিতাংশের মান এবং ওয়াই অক্ষের, এক্স অক্ষের খণ্ডিতাংশের মান কার জন্য, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এক্স অক্ষের খণ্ডিতাংশের মান, এক্স অক্ষের খণ্ডিতাংশের মান সেটা কত হবে দেখো তো, মান হবে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান হবে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান কি হবে দেখো, খণ্ডিতাংশের মান হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এখানে দেখো ভাইয়া ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান জানতে চাচ্ছে, আগে তো তোমাকে জি আর এফটা বের করা লাগবে। আগে আমরা কেন্দ্র, দেখো কেন্দ্রটা বের করে ফেলি, কেন্দ্রটা বের করা মানে হলো যে মাইনাস জি কমা মাইনাস এফটা বের করে ফেলা। তাহলে এখান থেকে কত আসবে দেখো, মাইনাস 6কে মাইনাস 2 দিয়ে ভাগ করবো, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব 1-এ আছে তার মানে ডিরেক্ট করতে পারবো, এবং ওয়াই এর সবকে মাইনাস 2 দিয়ে ভাগ করবা, তাহলে আসতেছে কত 3 কমা মাইনাস 4, এটা হলো কি কেন্দ্র। তাহলে দেখো ভাইয়া ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান, খণ্ডিতাংশের মান এটা কি হবে বলতো, খণ্ডিতাংশের মান কি হবে 2 রুট ওভার এফ স্কোয়ার, এফ কে এই -4 এর হোল স্কোয়ার মানে হলো 16, আর মাইনাস সি কে 9, তার মানে কি 2 রুট ওভার 7, এটাই হলো অ্যান্সার ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান। আর যদি এক্স অক্ষ বলতো জি এর মানটা 3 স্কোয়ার মানে 9 মাইনাস 9 মানে 0, 9 মাইনাস 9 মানে 0, মানে 2 ইন্টু 0 মানে 0। এই 0 দিয়ে কি বোঝায়, আমার বৃত্তের চ্যাপ্টারে গেলেই তোমরা পেয়ে যাবা, এই 0 দিয়ে বোঝাচ্ছে যে তোমার কি হয়েছে বলো তো ভাইয়া, এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করছে, বুঝতে পারছো, কোনো খণ্ডিতাংশ করে নাই, কিন্তু ওয়াই অক্ষকে যেহেতু করছে খণ্ডিতাংশ তাহলে চিত্রটা এমন দাঁড়াচ্ছে, বুঝতে পারছো, বিষয়টা হচ্ছে এমন। তো তোমরা এগুলো এই জিনিসের কনসেপ্ট আরো ডিপ ভাবে জানতে চাইলে কোথায় যেতে হবে বলো তো ভাইয়া, আমাদের ইয়ার ক্লাসে ওয়ান শট সিকিউ ক্লাসে গেলেই বুঝতে পারবা। এরপরে আসো এখানে কি বলছে, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। সেম আমি বৃত্তের চ্যাপ্টারে প্রথমে কি বলে নিছিলাম তোমাকে বলো তো, বৃত্তের চ্যাপ্টার থেকে বলে নিছিলাম যে ইকুয়েশনে দেওয়া থাকুক না কেন সেটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলো তো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানানো লাগবে, ঠিক আছে 1 বানানো লাগবে। তার মানে এখানে 2 দিয়ে ভাগ করলে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 7/2 ইকুয়াল টু 0, ঠিক আছে 7/2 ইকুয়াল টু কত 0। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কি হবে লেখো, স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, স্পর্শকের দৈর্ঘ্য হবে রুট ওভার, এখানের মধ্যে কোন বিন্দু দেখো তো 3,2 বিন্দু, এই 3,2 বিন্দু এখানে ইনপুট দিয়ে দিবা। দেখো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 আর মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 7/2, তাহলে এটা করলে কত আসতেছে দেখো 9 প্লাস 4 মাইনাস 9 আর মাইনাস 7/2, তো এটার এটা কাটাকাটি তাহলে থাকতেছে কি 4 মাইনাস 7/2, তার মানে এটা থাকতেছে যে 8 মাইনাস 7 মানে 1/√2, এই 1/√2 মানটা কি স্পর্শকের দৈর্ঘ্য, এটাই হলো অ্যান্সার। ওকে, তার মানে স্পর্শকের দৈর্ঘ্যটা কি, জাস্ট ইকুয়েশনটা বানিয়ে জাস্ট সিদ্ধ করে দিবা, রুটের মধ্যে একটা সিদ্ধ রুট করবা, তার ভিতরে এটুকু করলেই হবে স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, তার মানে আমাদের বৃত্তের চ্যাপ্টার যেই কয়েকটা বলছে এগুলা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার আমরা চলে যাব সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, এই চ্যাপ্টারটা একটু বড় কিন্তু খুবই মজার। ওকে চলো তাহলে আমরা শুরু করে দেই আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। তো এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের প্রথম যে প্রশ্নটা বলতেছে sin θ = 3/5 হলে এরকম একটা জিনিসের মান বের করতে বলছে, এবং আরেকটা শর্ত দেওয়া আছে, কি শর্ত দেওয়া আছে দেখো, এরকম একটা শর্ত দেওয়া আছে π/2 এটা শর্তটা দেওয়া আছে এরকম, ঠিক আছে ওকে ফাইন।
এখন এই শর্ত দিয়ে কি বোঝাচ্ছে দেখো তো, 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চাইতে ছোট, এটা কোন চতুর্ভাগ তুমি একটু বলো তো ভাইয়া? এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ বলো তো ভাইয়া? আমরা কিন্তু জানি যে সাইন এবং কে কোসেক পজিটিভ, আর এখানে টেন আর কট পজিটিভ, আর এখানে কস আর সেক পজিটিভ, আর ওখানে অল পজিটিভ, ঠিক না? ওকে, তো সাইন থিটার এই জন্যই মান আসছে কত? 3/5। ওকে ফাইন, খুব ভালো কথা। এখন সাইন থিটার এই 3/5 দিয়ে কি বোঝায়? সাইন থিটা 3/5 দিয়ে বোঝায় লম্ব আর কি অতিভুজ, লম্ব আর অতিভুজ। তার মানে লম্ব ইকুয়াল টু হলো কত? 3, আর অতিভুজ ইকুয়াল টু কত হলো? 5। তাহলে ভূমির মানটা কত? ভূমি ইকুয়াল টু হবে √5 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মানে হলো √16, মানে হলো 4। তার মানে তুমি যদি এইটাকে এইভাবে টান দাও তাহলে লম্বর মান কত আসতেছে? 3, ভূমির মান 4, আর অতিভুজের মান কত? 5। এই তো এইটা। এখন দেখো ভাইয়া, এইটুকুই তো আমরা পাইছি। ওকে ফাইন। তো এইখানে আমি একটু তোমাকে একটু বলি, এখানের মধ্যে এটা যেহেতু নেগেটিভ সাইড তার জন্য এটা -4, এটা যেহেতু পজিটিভ তার জন্য +3, ঠিক আছে? এটুকু আমরা চিহ্ন হিসাবটা করে নিলাম। আমাকে কিসের মান বের করতে বলছে? আমাকে দেখো কিসের মান বের করতে বলছে? কট থিটার। খুব ভালো কথা। আর বলতেছে কস মাইনাস থিটার। কস মাইনাস থিটার মানে হলো কস থিটার, কস থিটার। আর হলো কোসেক মাইনাস থিটার মানে হলো মাইনাস কোসেক থিটার, মানে এটা কোনো মাইনাসকে খেয়ে ফেলে না। আর +10 থিটার। তো এখানের মধ্যে আমাকে টেন থিটার সাইন থিটার মান শুধু আমি জানি, আর কোনোটা মান জানি না। তাহলে বাকিগুলো বের করে নেই। কস থিটার এটা কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? -4, অতিভুজ কত আছে? 5। টেন থিটার মানটা কত আছে দেখো? টেন থিটার মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত আছে? 3, আর ভূমি কত আছে? -4। আর কট থিটার মানটা তাহলে কি হবে? কট থিটার মানটা এখান থেকে বোঝাই যাচ্ছে যে উল্টাটা হবে, -4/3। আর কে থাকে? আর থাকে কোসেক থিটার। কোসেক থিটারটা হবে সাইন থিটারের উল্টা। কোসেক থিটার কি হবে? সাইন থিটারের উল্টা, মানে কত হবে? 5/3। তার মানে এটাকে একটু বসাই দেই জাস্ট, তারপর তো ক্যালকুলেশনে। কট থিটার মানে কত আসছে দেখো তো? -4/3, -4/3 প্লাস কস থিটারটা কত আসছে? -4/5, -4/5। তার মানে হলো প্লাসে মাইনাসে -4/5। আর এখানে নিচে কি আছে? নিচে আছে কোসেক থিটার, মাইনাস কোসেক থিটা। কোসেক থিটার মানে কত আসছে? -5/3। আর কি আসছে? +10 থিটা। 10 থিটার মানটা কত আসছে? -3/4। এই তো এইটুকু। তারপরে হলো বাকিটা ক্যালকুলেশন। দেখো আমি এই সাইডে নিয়ে আসতেছি। এই সাইডে নিয়ে আসলে 3 5 কত হয়? উপরে হয় 15, আর লসাগু করলে হয় কত? -20। আর এখানে আসতেছে কত? 3 -12, -12। আর এখানে আসতেছে কত? 3 4 12। এখানে করলে কত আসবে? 4 -20, আর এখানে করলে কত আসবে? 3 4 12 হলো 3। তার মানে কত হবে বলো তো ভাইয়া? -9। তার মানে এখান থেকে কত আসতেছে? 15/-32, আর এখানে 12/-29। তার মানে কি? -32/15 ইন্টু 12/-29। তো দেখো এই মাইনাস মাইনাস কাটাকাটি, আর এখানে করলে 5 আর 4। তার মানে থাকতেছে কত দেখো? 3 4 12, 120, আর 4 2 8, 128। আর এখানে থাকতেছে কত? 5 20 100, আর 5 9 45। তার মানে কত? 145। এটাই হলো অ্যান্সার। এটাই হলো কি আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এই ক্যালকুলেশনটা। এরপরে প্রশ্নে আসি। জাস্ট নর্মাল ক্যালকুলেশন, চিহ্ন দেখে আমরা এইটুকু দেখে আমরা কোন চতুর্ভাগ সেটা বুঝছি, সেটা চিহ্নিত করছি। তারপরে আমরা বাকি ক্যালকুলেশন দিয়ে বাকিগুলো মান বের করছি। এবার আসো এখানে বলতেছে এইটার মান বের করতে। তো এই ম্যাথগুলো অনেক সহজ ম্যাথ। জাস্ট দেখো, আমার টার্গেট হবে যে সবগুলো অ্যাঙ্গেল একই বানানো। একই বানানোর জন্য হয় বড়টাকে ছোটটায় নিব, না হলে ছোটটাকে বড়টায়। আমরা সবসময় বড়কে ছোটতে নিতে পছন্দ করি। তার মানে দেখো 75কে ভাঙিয়ে এইভাবে লিখতে পারি আমরা চাইলে। পারি কি না একটু কমেন্ট করে জানাবা। অবশ্যই পারি। আর এখানে এটাকে এইভাবে লিখতে পারি যে 90 ডিগ্রি -15 ডিগ্রি আর মাইনাস সাইন 15 ডিগ্রি, তাই কিনা? হ্যাঁ তাই। তাহলে এখান থেকে দেখো এইটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি গুণিতক কত আছে? 1 আছে, বিজোড়। তাহলে হয়ে যাবে cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। আর এখানে কি হবে? এখানে হবে cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এবার তোমার কাজ হবে যে cos দিয়ে কি করা বলো তো ভাইয়া? পুরোটাকে ভাগ করে দাও। কেন cos দিয়ে ভাগ করে দাও? আমার এখানে একটা 1 লাগবে। কেন 1 লাগবে? সূত্রে ভাঙানোর জন্য। দেখো তার মানে এখানে আমি cos দিয়ে ভাগ করলে, cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করলে আসবে 1। আর এখানে cos 15 ডিগ্রি দিয়ে আমি যদি ভাগ করি তাহলে আসবে কি? tan 15 ডিগ্রি। এভাবে তুমি একটা লাইন দেখাবা, ঠিক আছে? আর না দেখালেও চলবে। আর এখানে 1, আর এখানে হবে কি? -tan 15 ডিগ্রি, কারণ sin বাই cos মানে tan 15 ডিগ্রি।
এবার দেখো ভাইয়া এই 1 এর পরিবর্তে তুমি চাইলে কি লিখতে পারো, তুমি চাইলে লিখতে পারো 1045 ডিগ্রি লিখতে পারো কিনা, অবশ্যই পারো। মানে 1045 ডিগ্রি মান কত 1, আর এখানে আছে কি উপরে আছে প্লাস 1015 ডিগ্রি, আর এখানে নিচে কি আছে 1 মাইনাস, দেখো 1 মাইনাস এইখানে একটা 1 আছে মনে মনে গুণ অবস্থায়, এই 1 এর পরিবর্তে চাইলে কি বসাতে পারো 1045 ডিগ্রি, আর একটা কি আছে 1015 ডিগ্রি। ওকে ওকে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b, এটা কিসের সূত্র বলো তো ভাইয়া, 10a প্লাস b এর সূত্র, মানে 45 প্লাস 15 মানে 10 16 ডিগ্রি, মানে হলো √3। এই হলো সেই √3, এটাই হলো প্রমাণিত, এটা কি প্রমাণিত, ঠিক আছে ভাইয়া, প্রমাণিত প্রমাণিত। ওকে ওকে এবার আসো এই ম্যাথটা কি বলতেছে যে দেখো cos 75 ডিগ্রি মান কত, cos 75 ডিগ্রি এইগুলা করার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করা লাগবে, তোমাকে কি করা লাগবে দেখো তো ভাইয়া, দেখো তো তোমাকে যে জিনিসটা করা লাগবে, এইখানে দেখো এইখানে আমরা কি করছিলাম, এই যে এটা কিসের সূত্র, আচ্ছা এখানে একটু তোমাদেরকে বলে দেয়, অনেকে হয়তো বা বুঝতে পারবা না, এই জন্য আবার ব্যাক করছি। 10a প্লাস b এর সূত্র কি জানো, সেটা হলো যে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b, 1 মাইনাস 10a 10b, আর 10a মাইনাস b এর সূত্র হলো 10a মাইনাস b এর সূত্র হলো 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b, 1 প্লাস 10a 10b। তার মানে তুমি দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এখানে দেখো এই যে দেখো 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b, এটা কিসের সূত্র 10a প্লাস b এর সূত্র, a কে 45 ডিগ্রি, b কে 15 ডিগ্রি, এটাই বসাইছে 10 16 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তো এখানে আসো cos এটাকে চাইলে ভাঙ্গায় আমরা পরিচিত মানে কনভার্ট করব, কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এখন cos a প্লাস b এর সূত্র তোমাদের কি চারটা কমন সূত্র আছে, sin a প্লাস b sin a মাইনাস b, cos a প্লাস b cos a মাইনাস b, একদম মুখের আগায় রাখা লাগবে, ঠিক আছে। এগুলো আমরা যখন ওয়ান শট ক্লাসটা করাবো, আমাদের যে ওয়ান শট যে তোমরা হয়তোবা সবাই হয়তোবা জানো যে আমাদের টপ সিকিউ সিরিজের যে আমাদের কোর্সটা আছে, কোর্সের মধ্যে মাত্র 299 টাকা কিন্তু আমরা পুরো ম্যাথের ওয়ান শটে সবগুলো এরকম কনসেপ্ট ক্লিয়ার করে আমরা 30টা প্লাস সিকিউ সলভ করাচ্ছি তোমাদেরকে ওখানে। তো 1 তারিখ থেকে ওগুলো রেকর্ডেড আপলোড হয়ে যাবে। তো যারা ভর্তি হলে অবশ্যই ভর্তি হয়ে যাবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল 01314770610, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হয়ে যাবে। জাস্ট এই নাম্বারে মেসেজ দিলে তোমাকে ওই কোর্সের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে। আমি লাস্টে দেখাই দিব নি ওই কোর্সের প্রসিডিওর সব কিছু, ঠিক আছে। ওকে, তো ওইখানের মধ্যে মেনলি আমরা তোমাকে ওই যে সূত্রগুলো কিভাবে আসে ওই জিনিসগুলো সব কথা বলবো, ঠিক আছে। এবার আসো এখানে আসো cos a প্লাস b এর সূত্র কি বলো তো ভাইয়া। তো এখানে আসলে এগুলো নিয়ে যদি আমরা অনেক ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু সিকিউ ক্লাসগুলো তো ওই টাইমে গিয়ে কথা বলতে পারি, কিন্তু এই টাইমেই আসলে এইখানে কয়ের জন্য তখন আসলে কথা বলাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ অনেক প্রশ্ন তো এগুলো সলভ করানোর জন্য। তো এই কারণে আর কি। তো দেখো cos a প্লাস b এর সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে। এটা হলো ডিরেক্ট সূত্র। তাহলে cos 45 ডিগ্রি মান কত 1/√2, cos 30 ডিগ্রি মান কত √3/2, sin 45 ডিগ্রি 1/√2, ক্যালকুলেটর থাকলে হবে এটা। তার মানে এখান থেকে কত আসতেছে √3/2√2 মাইনাস 1/2√2, তার মানে এখান থেকে আসতেছে কত 2√2, আর একটা আসতেছে কত √3 মাইনাস 1। তো এখানে দেখো সবসময় মনে রাখবা নিচে কোনো রুট জাতীয় জিনিস রাখার দরকার নাই, তার জন্য আমরা একটা √2 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে। আর এখানেও যখন আমি √2 দিয়ে গুণ করব তাহলে কি হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে 2 × 2 আর উপরে হয়ে যাচ্ছে √6 মাইনাস √2, তার মানে কত 1/4 √6 মাইনাস √2, এটাই হলো অ্যান্সার। ওকে 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 এবার আসো এখানে। আচ্ছা এখানে একটু কোশ্চেনটা একটু কারেকশন আছে, এটা হবে এ, এটা বড় হাতের এই হবে কি, এটা বড় হাতের এই হবে, ঠিক আছে। ওকে দেখো ফাংশন অফ এক্স যদি হয় তাহলে কি বলতেছে sin x হলে, তাহলে তোমাকে কোশ্চেন করছে যে ফাংশন অফ এ মানে এটা হবে sin a, ঠিক আছে। তো এখানে দেখো আমাকে বলতেছে যে এই যে ফাংশন অফ এ মানে sin a ইকুয়াল টু এটা প্রমাণ করতে। তো sin a থেকে এটা প্রমাণ করাটা একটু কঠিন, কারণ ছোট থেকে বড়তে যাওয়াটা কঠিন। আমরা বড় থেকে ছোটতে আসি, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আসি। রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে কি আছে sin b cos c প্লাস cos b sin c, এটা কিসের সূত্র তোমরা কি জানো? এটা মনে হয় অনেকে জানে আবার অনেকে জানে না। sin a cos b প্লাস cos a sin b, এটা কিসের সূত্র sin a প্লাস b এর সূত্র, a প্লাস b, এখানে a কে আছে b আর b কে আছে c আছে, তার মানে কি এটা কিসের সূত্র sin b প্লাস c এর সূত্র। এখানে দেখো এখানে কি আমরা এটা পুরোটা a b c যেহেতু আছে আমরা বুঝে যাই যে ত্রিভুজ বুঝাচ্ছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত 180 ডিগ্রি বা পাই। তার মানে এটাকে লেখা যায় যে sin পাই মাইনাস এ, sin পাই মাইনাস এ,
বলো 180 ডিগ্রি চাইতে ছোট এই চতুর্ভাগের সাইন পজিটিভ, তার মানে সাইন এ। এই যে এটাই হলো কি লেফট হ্যান্ড সাইড। তার মানে এটাকে আমরা কি দেখাই দিলাম যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি শুড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, শুড। ওকে, এবার আসো সেম এটা 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 মনে হয় করাই দিব না, এটা তোমার জন্য SW থাকবে 10 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার ভাঙাবা, ভাঙানোর পরে দেখো 10a প্লাস b সূত্র কি 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b। এখানে তো মানগুলো তোমরা জানোই, 10 45 ডিগ্রি মান কত 1, 10 30 ডিগ্রি 1/√3 1 1 মাইনাস, এই তো। তার মানে এখান থেকে করাই তো দিলাম পুরাটা √3 প্লাস 1 আর এখান থেকে √3 মাইনাস 1। তো এইটুকু করার পরে তোমার এরকম আসবে, এটাকে তুমি জাস্ট অনুবন্ধী দিয়ে গুণ করলে হয়ে যাবে √3 প্লাস 1 √3 মাইনাস 1, এরকম একটা মান আসলো। তো এটাকে তোমার নিচের অনুবন্ধী দিয়ে গুণ করলেই হবে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1। বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করলেই হবে, √3 প্লাস 1 উপরে আবার √3 প্লাস 1, যেহেতু ব্যালেন্স করার জন্য গুণ করছে, বাকিটা করলেই হবে। ঠিক আছে, করলেই পেয়ে যাবা। ওকে ওকে, এবার আসো এই কোশ্চেনটায়। এই কোশ্চেনটা আমাদেরকে কি বলতেছে, বলতেছে যে দেখো এই কোশ্চেনটা আমাকে বলতেছে যে এরকম একটা জিনিস প্রমাণ করতে। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করতে সুবিধা হবে, যেহেতু বড় একটা জিনিস রাইট হ্যান্ড সাইডে আছে। √2 প্লাস √2 প্লাস 2 cos 4x, তার মানে এইটুকু আছে। তো এইখান থেকে তুমি চাইলে এরকম করতে পারো 2 প্লাস 2 কমন নাও 1 প্লাস cos 4x। সবসময় মনে রাখবা যে এটা একটা সূত্র, কিসের সূত্র 1 প্লাস cos 2x এর সূত্র, সেটা হবে কি 2 cos স্কয়ার x। দেখো x এর এটা অর্ধেক হয়ে যায় আর সামনে একটা 2 আসে আর স্কয়ার হয়ে যায়। তার মানে এখানে দেখো এটাকে 2 প্লাস √, এইটাকে কি লেখা যায় 1 প্লাস cos 2 ইন্টু 2x, 2 ইন্টু 2x মানে 1 প্লাস cos 2x এর সূত্র কি 2 cos স্কয়ার x। তার মানে এটা কি হবে 2 cos স্কয়ার 2x। তার মানে এখান থেকে আসলে কি হবে 2 প্লাস √4 cos স্কয়ার 2x, 4 cos স্কয়ার 2x। তার মানে এখান থেকে করলে কি আসবে, এটাকে বর্গমূল 4 কে করলে কি আসবে, 4 কে বর্গমূল করলে দেখো দেখো একটু ভাইয়া, 4 কে বর্গমূল করলে কি আসবে, 4 কে বর্গমূল করলে কি আসবে, 4 কে দেখো 2 প্লাস 4 কে বর্গমূল করলে আসবে 2 আর cos স্কয়ার 2x মানে হলো 2 cos 2x। তার মানে কি 2 কমন নিলে হবে কি 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x। তার মানে এটা হবে 4 cos স্কয়ার x, যেটাকে আমরা লিখতে পারি 2 cos x। দেখো 2 cos x, এটাই হলো আমার লেফট হ্যান্ড সাইড। আমার এটা কি লেফট হ্যান্ড সাইড। তার মানে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি কি বলতে পারি, এটা কি বলতে পারি যে প্রমাণিত, যেহেতু প্রুভড। ওকে ওকে ওকে, সেম নিয়ম, একদম সেম নিয়ম। দেখো এটাও রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো, সেটা হলো কি দেখো কি বলতেছে যে 2 √, দিয়ে কি বলতেছে যে 2 প্লাস √2 প্লাস 2 cos 10x। এটাকে কি লেখা যায় চাইলে 2/√2 প্লাস √2 কমন নিলে 1 প্লাস cos 10x, 1 প্লাস cos 10x। ঠিক আছে, এইটা যদি করো তাহলে 2 √2 কমন নাও প্লাস এই 2 আর 1 প্লাস cos 10x কে কি লেখা যায়, দেখো এটাকে 2 ইন্টু 5x লেখা যায়। তার মানে 2 cos স্কয়ার 5x, √2 ইন্টু 2 cos স্কয়ার 5x। তার মানে এটা কি হয়ে গেছে 4 cos স্কয়ার 5x হয়ে গেছে। কি হয়ে গেছে 4 cos স্কয়ার 5x। তার মানে এটা হয়ে গেছে যে এটা দেখো এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে যে 4 cos স্কয়ার 5x। দেখো উপরে কি আছে, উপরে আছে 2, নিচে আছে √2 প্লাস প্লাস √2 মানে 4 cos স্কয়ার 5x। ঠিক আছে, 4 cos স্কয়ার 5x। তার মানে একটু খেয়াল করে দেখো, একটু দেখো 1 প্লাস cos 2x মানে 4 cos স্কয়ার 5x। এটাকে করলে কি হবে দেখো তো, এটাকে করলে এটা হবে 2 √2 প্লাস 2 cos, কি হবে বলো তো ভাইয়া 2 cos 5x। তার মানে এখান থেকে আবার তুমি 2টা কমন নাও, 2 কমন নিলে 1 প্লাস cos 5x। তার মানে 1 প্লাস cos 2x এর সূত্রটা কি হবে
5x/2 এখানে কি 2 × 5x/2 তার মানে 1 + cos 2x তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া 2 × √2 1 + cos 2x মানে 2 cos স্কয়ার x মানে 5x/2 তার মানে এটা কি হবে দেখো এই সাইডে চলে আসো উপরে কি হবে উপরে হবে 2 নিচে হবে কি নিচে হবে 4 cos স্কয়ার 5x/2 তার মানে এটা করলে কি আসবে 2 আর নিচে হবে 2 cos 5x/2 তাহলে এটা করলে এটা কাটাকাটি তার মানে 1/cos মানে কি sec 5x/2 এটাই হলো অ্যান্সার দেখো এটাই হলো কি আমার কি এটাই হলো আমার লেফট হ্যান্ড সাইড ওকে 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 এবার এখানে আসো এটা কি বলছে যে a + b + c = পাই হলে দেখো কি বলতেছে a + b + c = পাই হলে আমি যদি এখানে করি a + b কে এক সাইডে রেখে পাই - c কে নিয়ে যেতে পারি তো যেহেতু আমার সব 10 এর দিকে প্রুফ করতে বলছে তাহলে আমরা কি করতে পারি দেখো 10 নিয়ে আসতে পারি উভয় পাশে 10 a + b আর এখানে লিখতে পারি 10 পাই - c ঠিক আছে তাহলে এটা কি আসবে এটা হবে যে 10a + 10b 10a + 10b 1 - 10a 10b ঠিক আছে আর এটা কি হবে দেখো 10 দেখো পাই - c মানে এই চতুর্ভাগে কি 10 নেগেটিভ মানে -10c তার মানে এখান থেকে করলে 10a + 10b আর ওই পাশে 1 কে গুণ করলে হয়ে যাবে -10c আর মাইনাস মাইনাসে প্লাস 10a 10b 10c এবার দেখো এই 10cটাকে এই পাশে নিয়ে আসো তাহলে কি থাকে 10a + 10b + 10c = কি হবে 10a 10b 10c এটাই আমার কি বলছে এটা আমাকে প্রুফ করতে বলছে প্রমাণিত ওকে ওকে আশা করি বুঝতে পারছো তোমরা এই ম্যাথটা এরপরে আসো এটাই মেবি আমাদের লাস্ট এই চ্যাপ্টার থেকে হ্যাঁ এটা হলো লাস্ট দেখো কি বলতেছে যে ত্রিভুজের তিনটা বাহু এরকম দেওয়া হলে বৃহত্তম কোণ বের করো আচ্ছা দেখো বৃহত্তম দেখো ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে তাহলে ত্রিভুজের যেই বাহুটা সবচেয়ে বড় সবসময় মনে রাখবা যে ত্রিভুজের যেই বাহুটা সবচেয়ে বড় সেটাকে আমরা কি করব জাস্ট এইভাবে আমরা একটা জিনিস ধরে নিয়ে ওকে যেখানে ছিলাম আর কি তো দেখো ত্রিভুজের তিনটা বাহু এরকম দেওয়া আছে তো আমি কোন একটা বাহুকে পি ধরে নিচ্ছি আর একটা বাহুকে কিউ ধরে নিচ্ছি আর একটা বাহুকে আর ধরে নিচ্ছি তো এখান থেকে দেখাই যাচ্ছে যে আর বাহুটা বৃহত্তম সবচেয়ে বড় তাহলে বলতেছে ত্রিভুজের বৃহত্তম কোণ বের করতে তাহলে বাহুটা যেহেতু বড় তাহলে আর কোনটা আমরা বড় পাবো সেটা কিভাবে বের করব p² + q² - r² যেটার কোণ বের করব সেটাকে আমরা সবসময় লাস্টে রাখবো আর নিচে রাখবো না যদি এটা p থাকতো তাহলে q² + r² - p² 2qr p রাখতাম না আশা করি বুঝতে পারছো এই সূত্রগুলো জাস্ট দেখলেই হবে cos a cos b cos c এর সূত্র তাহলে p এর মানটা দেখো এখানে বসাই দাও যে 3a² + 5a² - 7a² আর 2 p এর মানটা কত থাকতেছে দেখো এখানে 2p এর মানটা কত 3a আর q এর মানটা কত 5a এইটুকু করলে হয়ে যায় 9a² + 25a² - 49a² আর এখানে থাকতেছে কত 13a² ঠিক আছে তার মানে এখান থেকে আসতেছে কত 34 মানে 15 মানে -15a² / 30a² তার মানে এখানে থাকতেছে কি -½ তার মানে কিসের মান -½ দেখো cos r এর মান হলো -½ আর r এর মান কি হবে r = হবে 120 ডিগ্রি r = কি হবে 120 ডিগ্রি cos 120 ডিগ্রি মান কত -½ ওকে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ আমরা এখন অন্তরীকরণে চলে যাব অন্তরীকরণ খুব বেশি কঠিন না চলো আমরা অন্তরীকরণটা এবার দেখে আসি ঠিক আছে ওকে চলো আমরা অন্তরীকরণ তাহলে শুরু করি অন্তরীকরণ থেকে দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি আছে অন্তরীকরণ থেকে প্রথম প্রশ্নটা আমাদের লিমিট থেকে একটা প্রশ্ন তো চলো আমরা এটা সলিউশনটা করি লিমিট থেকে প্রশ্ন হলো লিমিট x টেন্ডস টু 0 আর এখানে নিচে কি আছে দেখো উপরে আছে √1 + 2x -√1 - 3x আর এটা আছে x এরকম যখন থাকে লিমিটের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা অনেক প্রকারের আমাদের রুলস আছে এল হসপিটাল রুল থেকে শুরু করে এগুলো আমরা অ্যাডমিশনে গিয়ে শিখি এখন আপাতত তোমাকে যে জিনিসটা করা লাগবে সেটা হলো যে এই যে উপরে যে মানটা থাকবে যে মানটা আছে সেটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে তাহলে দেখো একটু অনুবন্ধী দিয়ে গুণ করো 1 - দেখো 3x আর এটার অনুবন্ধী কি হবে দেখো √1
1 plus 2x plus √1 minus 3x. ওকে ফাইন আর x ইকুয়াল টু কি হবে √1 plus 2x plus √1 minus 3x. ওকে এবার দেখো ভাইয়া এটা করলে কি আসবে লিমিট x টেন্ডস টু 0 এটা করলে আসবে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস কি b স্কয়ার আর এখানে থাকতেছে কি দেখো এখানে তো এই যে এরকম থাকতেছে x ইকুয়াল টু √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3. ওকে দেখি এখানে করলে কি আসতেছে উপরে করলে যেটা আসতেছে সেটা কি আসতেছে এখানে আরেকটা লাইন লিখি একটু আশা করি দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 এখানে করলে আসবে 1 প্লাস 2x তারপরে আসবে মাইনাস 1 প্লাস 3x মাইনাসে প্লাস 3x আর এখান থেকে তো আগের মতো সেম x ইকুয়াল টু √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x. ওকে ফাইন তাহলে এখান থেকে কি কি থাকতেছে দেখো এখান থেকে থাকতেছে তোমার কি এখান থেকে থাকতেছে যে লিমিট x টেন্ডস টু 0 এখানে থাকতেছে কি এইটা আর এটা কাটাকাটি তাহলে থাকতেছে কি 5x আর এখানে নিচে থাকতেছে কি x ইন্টু √1 প্লাস কি থাকতেছে 2x 1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x. ওকে ভালো কথা এইটা আর এটা কাটাকাটি তাহলে থাকতেছে কি লিমিট x টেন্ডস টু 0 5 বাই দেখো এইখানে কি থাকতেছে √1 প্লাস 2x আর কি থাকতেছে প্লাস √1 মাইনাস 3x. ওকে এবার জাস্ট তুমি ইনপুট দিয়ে দাও ইনপুট দিয়ে দিলে 5 নিচে হয় কি √1 প্লাস 2 ইন্টু 0 প্লাস √1 মাইনাস 3 ইন্টু 0. ঠিক আছে তার মানে এখান থেকে থাকতেছে কি 5 √1 দেখো 2 ইন্টু 0 মানে √1 প্লাস কি দেখো √1 তার মানে 1 প্লাস 1 মানে 5 হলো অ্যান্সার আশা করি সরি 5 আর নিচে কি আছে দেখো 1 প্লাস 1 মানে কত 2 মানে 5/2 হলো অ্যান্সার এটা হলো 5/2 যদি দেখতে অসুবিধা হয় আমি একটু এখান দিয়ে একটু টান দিয়ে দিচ্ছি তাহলে আশা করি দেখতে অসুবিধা হবে না. ওকে আশা করি এখন দেখতে তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে যারা প্রথমে দেখতেছিল না. ওকে এই হলো আমাদের কাঙ্ক্ষিত ম্যাথ কিভাবে করলাম জাস্ট এটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে বাকিটা নরমাল ক্যালকুলেশন. এরপরে প্রশ্ন আসো এইটা হলো কি একটা সূত্র কিসের সূত্র আমি একটু লিখে দেই সূত্রটা একটু লিখে আগে সূত্রটা হলো লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a সূত্র হলো n টু দি পাওয়ার a n মাইনাস 1. ঠিক আছে তার মানে এখানে দেখো আমরা যদি এই সূত্রতে কনভার্ট করতে চাই তাহলে কি হবে একটু দেখো লিমিট x টেন্ডস টু a আর কি আছে দেখো তো x 3/2 মাইনাস a 3/2 আর কি আছে x হাফ আর একটা কি আছে মাইনাস a হাফ. ঠিক আছে তাহলে এখান থেকে কি আসতেছে লিমিট x টেন্ডস টু a তার মানে আসতেছে x হাফ টু দি পাওয়ার 3 মাইনাস a হাফ টু দি পাওয়ার 3 আর কি আসতেছে দেখো x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ. ঠিক আছে তার মানে এখানে পাওয়ারটা কত আছে 3 আর এর মানটা কি দেখো এর মানটা এখন কি আছে a হাফ আছে আর এখানে 3 পাওয়ার থেকে 1 বাদ দিব মানে 3 মাইনাস 1 তার মানে 3 a টু দি পাওয়ার হাফ ইন্টু হোলিস দেখো এটা কাটাকাটি তার মানে 3a হলো অ্যান্সার কি অ্যান্সার 3a হলো অ্যান্সার. ওকে খুব ভালো কথা. এইবার আসো এই ম্যাথটাতে এই ধরনের ম্যাথগুলো না আমরা খুব ইজি ওয়েতে করতে পারি চাইলে যদি আমরা একটু ট্রিকি হই তাহলে. ওকে দেখো এই ম্যাথটা একটু দেখি আমরা সেটা হলো কি বলতেছে দেখো লিমিট x টেন্ডস টু 0 আমি 10x কে লিখতে পারি কিভাবে sin ax ডিভাইডেড বাই cos ax আর একটা কি আছে sin bx. এটাকে আবার আমি সুন্দর করে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 দেখো কি আসছে sin ax ডিভাইডেড বাই কি আছে cos ax আর 1 বাই sin bx. ওকে খুব ভালো কথা 1 বাই sin bx. এখানে তাহলে কি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 এটা আমরা একটা সূত্র জানি দেখো আমরা এই সূত্রগুলো কিন্তু সবাই জানে লিমিট x টেন্ডস টু 0 sin ax
এ এক্স, আর নিচে যদি আমরা কি দিয়ে বলো তো ভাইয়া, জাস্ট তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, নিচে তুমি যদি এক্স দিয়ে ইয়া করে দাও তাহলে তোমার কিন্তু এটা কিন্তু সূত্রে কনভার্ট হয়ে যায়। সূত্রে কনভার্ট হলে এটার মান কি হয় দেখো তো, অনেকেই জানে, অনেকেই এই জিনিসটা জানে। এটাকে তখন আমরা কি বলতে পারি, এটার মানটাকে আমরা সুন্দর করে এ বলতে পারি। আবার ঠিক তেমনি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন বি এক্স বাই এক্স থাকলে এটাকে আমরা বি বলতে পারি। তাহলে জাস্ট ওইটাকে মতোই কনভার্ট করব, সাইন এ এক্সকে এক্স দিয়ে ইয়া করব, তাহলে এটা যদি এক্স থাকে, কিন্তু এইখানের মধ্যে দেখো ভাইয়া এইটা কি নাই বলো তো ভাইয়া, এইখানের মধ্যে কি আছে বলো তো ভাইয়া, এইখানের মধ্যে তোমার কি আছে দেখো, এক্স বাই সাইন বি এক্স, ঠিক আছে, বি এক্স, আর এইখানের মধ্যে আছে 1 বাই কজ এ এক্স, ঠিক আছে। এখন দেখো এই এক্সট্রা করে আনছে আর এই পাশে উপরে এক্সট্রা করে আনছে, ব্যালেন্স হয়ে গেছে, আর সাইন বি এক্স এইছে, তার মানে ব্যালেন্স পুরোটা হয়েছে। আমি এবার আলাদা করে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ এক্স বাই এক্স, আবার লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, তারপরে কি লিখতে পারি এক্স বাই সাইন বি এক্স, আর লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে লিখতে পারি 1 বাই কজ এ এক্স। তো এটা সূত্র মানে এ, এটা উল্টা করে হয়েছে, তার মানে 1/b। দেখো এটা যদি উল্টা হইতো তাহলে হইতো বি, মানে উপরে সাইন বি এক্স থাকতো। আর এখানে দেখো এটাকে এক্স এর মানটা বসাই দাও, যেহেতু এটা সূত্র না, তার মানে এক্স এর মানটা বসাই দিলে কি আসতেছে 1/cos a × 0 মানে cos 0, cos 0 মান কত 1, মানে 1/1 মানে কত 1/1 মানে 1, তার মানে এটা অ্যান্সার কি a/b। আশা করি এটা বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এর পরের ম্যাথটাতে আমরা যাব, এইখানে আমরা জাস্ট প্রত্যেকটা ম্যাথের মধ্যে এক একটা রুলস দেখবো এখন, ঠিক আছে। ওকে চলো এবার আমাদের নেক্সট কোশ্চেনটা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। বলতেছে যে এক্স এর সাপেক্ষে এরকম একটা কোশ্চেন দিচ্ছে, এটা সলিউশন আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তো এটা কি বলছে আসলে দেখো, এটা বলতেছে যে এই যে cos ইনভার্স 1 - x² বাই 1 + x², এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, ddx অফ cos ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। এটা হলো বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র। সেটা হলো কিসের সূত্র আমি বলি, 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র থাকে। tan ইনভার্স 2x বাই 1 - x² sin ইনভার্স 2x বাই 1 + x², আর cos ইনভার্স 1 - x² বাই 1 + x²। তো এই যে সূত্রটা, এটার পরিবর্তে আমরা চাইলে 2 tan ইনভার্স x বলতে পারি এটাকে, ddx অফ 2 tan ইনভার্স x। তাহলে এখান থেকে 2টাকে যদি আমি বাইরে নিয়ে আসি, ddx অফ tan ইনভার্স x। তো এগুলোর সূত্রগুলো আমাদের মনে রাখা লাগবে, কি সূত্রের মানগুলা 2 × 1/1 + x², tan ইনভার্স x এর সূত্র, তার মানে 2/1 + x²। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, এরকম একটা প্রশ্ন দিচ্ছে যে এটা সমান সমান এরকম হলে এটা সমান সমান কত। তো এটা আসলে খুব বেশি কঠিন কাজ না, এটা তোমরা আসলে সবাই কম বেশি পারবা। লিমিট x টেন্ডস টু 0 1 - cos 3x। দেখো তুমি জাস্ট এই ম্যাথগুলো করার ক্ষেত্রে জাস্ট কি করবা আমি একটু বলি তোমাকে, তোমাদের এই যে দেখো তোমরা অনেকে হয়তো বা এই একটা নিয়মে করো, আমি একটা নিয়ম তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা যেই কাজটা করো, যখন যেটা খুঁজতে যাই তখন সেটা পাই না, আর যখন যেটা খুঁজতে চাই না তখন সেটা পাই, মানে কেমন জিতটা উঠে, তাই না বলতো। এই যে দেখো অনলাইনে দেখো তোমাদের এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2022-এ আসছিল। তো অনেক শিক্ষার্থী যে এই কাজটা করে কি, এইখানের মধ্যে সূত্রে না ভাঙিয়ে অনেক সময় আমরা লাফিতাল রুলস বা এগুলো আমরা অনেকগুলো রুলস অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমি সবসময় তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করি যে এটা সূত্রে ভাঙ্গায় যদি করো তাহলে তোমার জন্য অনেক অনেক গুণে সহজ হবে। কেমন হবে বিষয়টা আমি একটু বলি তোমাকে। দেখো 1 - cos 3x, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 1 - cos 2, দেখো 2 × 3/2x, তাই কিনা, মানে 1 - cos 2x, 1 - cos 2x মানে হলো 2 sin² x, sin² x মানে কি 3x/2, ঠিক আছে। তার মানে এটাকে লেখা যায় যে 2 sin² 3x/2, আর নিচে হয় কি, নিচে থাকে x², তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা, এই জিনিসটাই তো থাকে। তো এই জিনিসটাকে আমরা জাস্ট 2টাকে একটু বাইরে নিয়ে আসি, তাহলে কি থাকে, লিমিট x টেন্ডস টু 0, আর এখানে কি থাকে, এই জায়গায় থাকে কি sin 3x/2 হোল স্কয়ার, দেখো হোল স্কয়ার, আর নিচে তোমাকে অবশ্যই 3x/2 রাখতে হবে, যে ওই যে sin ax/a সমান সমান কি ছিল 1 ছিল, ওই সূত্রটার মতো। এখন দেখো এখানে নিচে তো ছিল x²,
তাহলে এক্সট্রা করে তুমি কি লিখছো 9/4 ভাগ করছো, তার মানে এখানে 9/4 দিয়ে তোমাকে কি করা লাগবে, গুণ করা লাগবে, যেহেতু নিচে ভাগ হয়েছে এক্সট্রা করে। তার মানে এইখানের মধ্যে দেখো 2, এইটুকু পুরোটার মান কত বলো তো ভাইয়া, এইটুকু পুরোটার মান হলো 1 আর 9/4, তাই কিনা, তাই কিনা, তাহলে এটা হইতেছে কত বলো তো ভাইয়া, এটা হইতেছে 9/2। 9/2 অ্যান্সার হলো কারেক্ট অ্যান্সার। আশা করি এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ ম্যাথ, এগুলো করাটা খুব বেশি কঠিন কাজ না। এরপরে প্রশ্নটা আসো, বলতেছে যে এরকম জিনিস আছে, তাহলে এখানের মধ্যে বলতেছে পি অফ এক্স এর অন্তরজ কত। আচ্ছা, পি অফ এক্স এর অন্তরজ মানে হলো যে ডিডি এক্স অফ বলতেছে এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে কি বলতেছে টেন ইনভার্স এক্স মাইনাস এক্স, ঠিক আছে এরকম। তার মানে এখানে দেখো তুমি জাস্ট এই পার্টটুকুতে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ডিডি এক্স অফ কি দেখো তো ইন্টু কি বলো তো ভাইয়া, ইন্টু টেন ইনভার্স এক্স। আর আরেকটা পার্টে দেখো ভাইয়া, আর এখানে আছে এক্স ডিডি এক্স অফ এক্স এর মান কত 1, ঠিক আছে, এক্স এর ডিফারেন্সিয়েশন মান কত 1। তাহলে এইটা দেখো ইউভি হয়ে গেছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1, সবসময় মনে রাখবা ইউভি এর একটা সূত্র আছে আমাদের, ইউভি মানে দুইটা যখন আমাদের কি থাকবে বলো তো ভাইয়া, এরকম ফাংশন থাকবে। তো এখানের মধ্যে ইউ ডি ডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, এইটা যা সূত্রে অ্যাপ্লাই করবা। তাহলে ইউ কে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স, এটা হলো বি, আর আবার ভি টেন ইনভার্স এক্স, আর এখানে হবে কি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। তাহলে এখানে আসতেছে কি এক্স স্কোয়ার প্লাস 1, টেন ইনভার্স এক্স এর সূত্রটা কি বলো তো ভাইয়া, টেন ইনভার্স এক্স এর সূত্র হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কাটাকাটি চলে যায়। এবার এখানে আসো প্লাস টেন ইনভার্স এক্স, আর এখানে কি আসে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, 2x বুঝতে পারছো। তার মানে এখানে আসতেছে কি 1 প্লাস কি আসতেছে দেখো 1 প্লাস 2x ইন্টু টেন ইনভার্স এক্স, এইটুকুই হলো অ্যান্সার, এইটুকু দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এইটুকু করলেই হয়ে যাবে, বেশি আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। ওকে, এরপরে প্রশ্নটায় আসো, বলতেছে যে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স বলতেছে লন এক্স হলে ফাংশন প্রাইম এক্স, মানে একবার ডিফারেন্সিয়েশন লন এক্স এর একবার ডিফারেন্সিয়েশন হলো 1/x, বলতেছে না আরেকবার ডিফারেন্সিয়েশন করেন স্যার। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করা মানে হলো যে দেখো ডিডি এক্স অফ এটাকে লেখা যায় কি এক্স ইনভার্স 1, তার মানে পাওয়ারটা সামনে আসবে, কারণ আমরা জানি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার এক করে কমবে, তার মানে হবে কি -1/x স্কোয়ার, এটাই হলো অ্যান্সার, এটাই হলো কি অ্যান্সার। ওকে, এটা মেবি লাস্ট ম্যাথ তাই না এই চ্যাপ্টার থেকে, ও আরেকটা আছে। আচ্ছা দেখো এটা আগে দেখো, দেখো সলিউশনে দেখো, মানে করাতে করাতে আজকে তোমাদেরকে এটা করাতে করাতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো dy/dx, ঠিক আছে, এটা কি রুট ওভার সাইন রুট ওভার এক্স, সাইন রুট ওভার এক্স, এই পুরোটাকে তুমি ভিতরে পুরোটাকে এক্স চিন্তা করো আর উপরে আছে রুট, তার মানে ddx অফ রুট ওভার এক্স, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/2 রুট ওভার এক্স, তার মানে 1/2 রুট ওভার এক্সটাকে সাইন রুট ওভার এক্স, যেহেতু এটা এক্স ছিল না এটাকে এক্স আমার ধরা লাগছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ কাকে ডিফারেন্সিয়েশন সাইন রুট ওভার এক্স কে, সাইন রুট ওভার এক্স এর মধ্যে এই দেখো সাইন আর এটাকে তুমি এক্স এবার ধরো, এক্স ধরো, দেখো এইটাকে যেহেতু এক্স ধরতেছো এটা আসলে এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন, তার মানে ডিডিএক্স অফ রুট ওভার এক্স, এবার আর এক্স ধরা লাগতেছে না, এটা ডিরেক্ট এক্স আসছে, তার মানে 1/2 রুট ওভার সাইন রুট ওভার এক্স, আর এখান থেকে আসবে কজ রুট ওভার এক্স, কারণ ডিডিএক্স অফ সাইন রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন মান হলো কজ রুট ওভার এক্স, ডিফারেন্সিয়েশনের যে সিকিউর ক্লাসটা আপলোড দিছি ওইখানে এগুলো সব শিখিয়েছি, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন মান কত 1/2 রুট ওভার এক্স, তাহলে এখানে কি হবে দেখো 1/4 রুট ওভার এক্স রুট ওভার সাইন রুট ওভার এক্স, আর উপরে হবে কজ রুট ওভার এক্স, এইটুকুই হলো অ্যান্সার। ওকে ওকে ফাইন। ওকে, বলতেছে যে ddx অফ x টু দি পাওয়ার, মানে আমি জাস্ট ধরি এই ম্যাথগুলো করার ক্ষেত্রে ধরবা y ইকুয়াল টু কি ধরবা x, x এর উপর x স্কয়ার মানে x স্কয়ার, ঠিক আছে। ওকে, উভয় পাশে লন নিয়ে আসো, তাহলে তোমার জন্য কি সুবিধা হবে একটু পরে বলতেছি, x স্কয়ার, তাহলে লন y আর x স্কয়ারটাকে সামনে নিয়ে আসলে লন x, তাহলে এখান থেকে দেখো লন y এর ডিফারেন্সিয়েশনটা কি হবে 1/y dy/dx, আর এখানে কি থাকবে, এখানে ডিফারেন্সিয়েশন হবে বলে x স্কয়ার লন x এর ডিফারেন্সিয়েশন হলো 1/x, আর লন x আর x স্কয়ার ডিফারেন্সিয়েশন হলো 2x, ঠিক আছে, জাস্ট মুখে মুখে করলাম, তাহলে এখান থেকে আসতেছে একটা x, আর এখান থেকে আসতেছে দেখো dy/dx, ওইটাকে পাঠিয়ে দিলে ওই পাশে পাঠিয়ে দিলে y হবে, তার মানে x প্লাস 2x লন x, ঠিক আছে,
2x ln x। এই ওয়াইটা কে ছিল দেখো, ওয়াইটা ছিল x ইন্টু এক্স, দেখো একটু দাঁড়াও, দেখো ওয়াইটা কে ছিল x আর x স্কোয়ার, আর এখানে কি আছে দেখো, এখান থেকে একটা এক্সটা কমন নাও, x কমন নিলে থাকে কি 1/2 ln x। ঠিক আছে, তার মানে এই এক্সটা কি হবে বলো তো ভাইয়া, এরা সব যেহেতু পাওয়ার আকারে আছে, এক্স এক্স স্কোয়ার প্লাস 1 + 2 ln x, এটাই হলো অ্যান্সার। এটাকে অনেক সময় তুমি ln x স্কোয়ারে বলতে পারো, লাগবে না, এতটুকু রাখলেই হবে। ওকে, এই হলো আমার অন্তরীকরণ শেষ। এবার আমরা লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, যোগজীকরণ। চলো, ওকে, আমরা যোগজীকরণে বেশি সময় নিব না, আমরা 2-3টা কোশ্চেন রাখা হয়েছে যোগজীকরণ থেকে। চলো প্রথম প্রশ্নটা দেখি, এখানে কি বলতেছে যে বেশি কোশ্চেন রাখা আর সলভ করাবো না। ধরো এখানের মধ্যে আমাদের মোটামুটি 50টা একেবারে দেখো একদম লাস্টের মনে হয় লাস্টের মনে হয় আর 2টা, এটা এখানে এটা আর একটা আছে মেবি। তো যোগজীকরণ থেকে এই কমন জিনিসগুলো আসে, তার জন্য বেশি প্রশ্ন রাখা হয়নি। দেখো এখান থেকে কি হবে, সামেশন অফ 4 - 3x, আর এখানে বলতেছে 3/2। তো এগুলোর নিয়মটা কি সবসময় মনে রাখবা, যে এগুলোর নিয়মটা হলো যে তোমার এইখানের মধ্যে পাওয়ারটা দেখো, এইখানের মধ্যে কি হয় 4 - 3x, এইটার পাওয়ারটা কি হয় 1 বাড়বে। ঠিক আছে, তো বেড়ে যেটা হবে সেটাকে নিচে আমরা ভাগ করে দিই, নিচে আমরা ভাগ করে দিই। আর এখানে মনে রাখবা এক্স এর যে শকটা থাকে সেটাকে আমরা নিচেও এরকম ভাবে নিয়ে আসি। তার মানে এইটা করলে তো হয়ে গেছে 4 - 3x, আর এটা করলে কি আসবে 5/2, আর নিচে আসবে কি হয়েছে বলো তো ভাইয়া, এখানে আসতেছ -15/2, -15/2। এই তো, এই হলো ম্যাথ, এই হলো ম্যাথ। এটাকে যদি তোমরা আরেকটু ক্যালকুলেশন করো ওইটুকু করলেই হবে। লাস্ট, এটা মনে হয় লাস্ট ম্যাথ আজকের ক্লাসের। লাস্ট ম্যাথটা আমরা দেখি কি করালাম। দেখো সামেশন অফ √, এটাকে 1কে আমরা লিখতে পারি এইভাবে সবসময় sin স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এটা কিভাবে কেন ভাঙাইছি জানো, কারণ sin 2x আছে, sin 2x কে এইভাবে ভাঙানো যায় 2 sin x cos x। এখন এইটা দেখে মনে হয়েছে যে কিসের সূত্র মনে লাগতেছে দেখো তো, আর এই পাশে একটা সি দিবা, ঠিক আছে, প্লাস সি দিবা, একটা সি দিবা। এটা কিসের সূত্র রাখতেছে, যে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, মানে a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে থাকতেছে কি, থাকতেছে তোমাকে, থাকতেছে দেখো কি সামেশন অফ sin x - cos x কি থাকতেছে dx। ওকে, sin x এর ইন্টিগ্রেশনের মান হলো -cos x, আর cos x এর ইন্টিগ্রেশনের মান হলো কি বলতো ভাইয়া, sin x এর ইন্টিগ্রেশন মান -cos x হলে cos x হলো sin x, তার মানে -sin x। এই তো, এটাই অ্যান্সার, প্লাস সি, এটাই হলো অ্যান্সার। আলটিমেটলি দেখো 50 নাম্বার স্লাইড শেষ। ওকে, এই হলো আমাদের 50টা প্রশ্ন। ঠিক আছে, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ তোমাদেরকে প্রায় 50টা আমরা এই ফার্স্ট পেপার থেকে কোশ্চেন সলভ করিয়েছি। যারা পুরো ক্লাস জুড়ে ছিলা তোমরা আশা করি আজকের পরে এই ক্লাসের পরে আর কখনো কোনো টেনশন থাকবে না। কয়ের সব কিছু কমপ্লিট করিয়ে দিছি, কত একটা ভালো মতো মার্ক এনশিওর করে আসতে পারবা। মানে যে 5টা প্রশ্নে 10 মার্ক থেকে ওই 10-এ 10 ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে তোমার নিশ্চিত হয়ে যাবে। তো আমি এইটার আমি ইয়াটা দিয়ে রাখবো। তার আগে তোমাদেরকে একটু বলে দেই যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এইখানের মধ্যে, তোমরা জানো যে আমাদের একটা তোমাদের জন্য আমাদের কি আছে বলো তো ভাইয়া, একটা আমাদের কোর্স আছে। তোমরা জাস্ট যারা আগ্রহী হবা তোমরা কি করতে পারো, আমাদের এই ম্যাথ কোর্স এবং আরেকটা আছে সেম নিয়মের ফিজিক্স কোর্সটা, ঠিক আছে, টপ সিরিজের সিকিউ টপ সিরিজের ম্যাথ আর ফিজিক্স। এখানে আমাদের 30+ আমাদের এই সিকিউ সলভের ক্লাস, 8+ ক্লাস রেকর্ডেড থাকবে, 100% ইনশাল্লাহ বোর্ডের টাইপ কমনের নিশ্চয়তা থাকবে। এটার কোর্স ফি হলো মাত্র 299 টাকা। যারা ভর্তি হতে আগ্রহী তোমরা হয়তো বা জানো যে আমরা একটা চ্যাপ্টার থেকে কিভাবে পড়াই, কয়টা টপিক, কারণ আমরা জানি যে অ্যানালাইসিস করলে কয়েকটা টপিকই থাকে, ওই টপিকগুলোর আগে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে বোর্ডের প্রশ্ন 3-4টা প্রশ্ন সলভ করলে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়। তো এটার জন্য বিস্তারিত 01314770610 এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত ভর্তি প্রসেস সব কিছু বলে দিবে। তো এইটা করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তো এই হলো কথা আমাদের, এই হলো কথা, আর আমাদের কিচ্ছু নাই। তো যারা আজকের ক্লাসটা পুরোটা সময় থাকছো আশা করি যে তোমাদের ইনশাল্লাহ 10-এ 10 মার্ক নিশ্চিত হয়ে যাবে। তো যারা ফিজিক্স এবং ম্যাথ দুইটা কোর্সে ভর্তি হতে চাও 300 টাকা যার যেটা লাগবে, কারো ম্যাথ লাগলে ম্যাথে, কারো ফিজিক্স লাগলে ফিজিক্সে, সেটাই ভর্তি হয়ে যাবা, দ্রুত ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের দুইটা কোর্সে শুধুমাত্র পেইড কোর্স, আর সব কিছু আমরা একদম প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।